আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। শুনতে পাচ্ছ কিনা? ভিডিও ক্লিয়ার কিনা? দেখতে পাচ্ছ কিনা? সবকিছু একটু জানাই দাও কমেন্টে। যারা সালাম দিছো সবার জন্য উত্তর দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম সালাম। যারা দিবা তাদের জন্য ওয়ালাইকুম সালাম। বলো, শুনতে পাচ্ছ? সাউন্ড ওকে? দেখতে পাচ্ছ? বোর্ড দেখতে পাচ্ছ? ওকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে। আমি তোমাদের কাউসার ভাইয়া, আমাকে চেনো তো না? আমি তোমাদের কাউসার ভাইয়া, সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। চলো আমরা শুরু করি। সামনে কোরবানির ঈদ, তাই তো? তো কোরবানির ঈদ আসলে একটা খুব কমন জিনিস, বড় বড় ব্যানার দেখবা এখন বিভিন্ন কোরবানির হাটের সামনে, বিভিন্ন সাইডে দেখবা লেখা থাকে বিরাট গরু ছাগলের হাট। কেউ কেউ আবার বুঝে গেছে এটা যে ভুল, তারা এখন এরকম লিখে না, তারা লিখে গরু ছাগলের বিরাট হাট। এখন বিরাট গরু ছাগলের হাট এটা কেন ভুল, আর গরু ছাগলের বিরাট হাট এটা কেন ঠিক, এগুলোর উত্তর আজকে আমরা খুঁজবো আজকের ক্লাসে, বুঝছো? তারপরে দেখবা ওই যে খাঁটি গরুর দুধ আর গরুর খাঁটি দুধ, যদি অনেকে এখন জানে যে খাঁটি গরুর দুধ কথাটা ভুল, গরুর খাঁটি দুধ এই কথাটা ঠিক। তো গরুর খাঁটি দুধ কেন ঠিক, কেনর উত্তরটা আমরা আজকে জানবো। খায়রুল্লো তোর লম্বা মাথার কেশ, চিরুল দাঁতে হাসি দিয়ে পাগল করলি দেশ। খায়রুল্লো তোর লম্বা মাথার কেশ, লম্বা মাথা মানে হচ্ছে লম্বা মাথার কেশ, মানে মাথাটা লম্বা। গানের লিরিক তো তাই বলতেছে, খেয়াল করে দেখো তো। খায়রুল্লো তোর লম্বা মাথার কেশ, এই লম্বা মাথার কেশ কেন ভুল, বুঝতে পারছো কথা? এগুলোর উত্তর আজকে জানবো। আমরা প্রায় সময় বলি যে তোমার ওজন কত? 75 কেজি। আমরা জানি ওজনের একক নিউটন, ভরের একক কিলোগ্রাম, কিন্তু ওজনের একক আমরা বলতেছি 75 কেজি। নানান টাইপের ভুল আমাদের মধ্যে আছে। এই যে আমরা কথার মধ্যে ভুল করি জেনে বুঝে, হ্যাঁ, তারপরে হেতু অহেতু বিভিন্ন ভাবে আমরা ভুল করি। এই টপিক আছে একটা তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে। তোমরা যারা কলেজে আসতেছো তোমাদেরকে অগ্রিম শুভকামনা, অ্যাডভান্স কোর্সে। এখানে একটা টপিকের নামই আছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আমরা আমাদের কথা যখন বলি, আমরা যখন লিখি, তখন কি ধরনের ভুল আমরা লিখি, কি ধরনের ভুল আমরা বলি, এগুলোকে খুঁজে বের করে সেগুলো নিয়ে একটা আলোচনা। চমৎকার একটা সিলেবাস তোমাদের ইন্টারমিডিয়েটে। এর মধ্যে একটা টপিকের নামই হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সোজা বাংলায় যেটাকে তুমি শুদ্ধিকরণ বলো, ইংলিশে আমরা এটাকে পড়ি হচ্ছে কারেকশন নামে। এই কারেকশন সম্পর্কে তোমার সাথে আজকে আলোচনা করবো। খুব ইন্টারেস্টিং টপিক, খুব ইন্টারেস্টিং। আর তার আগে এখন তোমাদেরকে এটার যে সিলেবাস আছে ইন্টারমিডিয়েটে তুমি যখন পড়বা, তুমি এসএসসি তে কি পড়ছিলা, কলেজের সিলেবাসে কি পড়বা, এই সিলেবাসটা সম্পর্কে তোমাকে একটু ধারণা দিয়ে দেব। কথা ঠিক আছে তো নাকি? আওয়াজ কম? আচ্ছা, আওয়াজ বাড়ায় দেওয়ার ব্যবস্থা করতেছি, কোনো অসুবিধা নাই। দেখো এখন ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও ভালো আছো। তো চলো আমরা শুরু করি। একটু সিলেবাসের দিকে তাকাও, দেখো এখানে কি অবস্থায় আছে। আমরা আমরা দেখবো হচ্ছে বাংলা প্রথম পত্র। তুমি আগে যেমন পড়ছো এখানেও ঠিক তাই তাই পড়বা, কোনো কম বেশি নাই। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষায় হবে, 30টা এমসিকিউ থাকবে এবং তোমার হচ্ছে 70 নম্বরের সৃজনশীল লিখতে হবে। এই যে দেখো বাংলা প্রথম পত্র, গদ্য কবিতা নাটক উপন্যাস। যখন তুমি এমসিকিউ পরীক্ষা দিবা এবং যখন তুমি সৃজনশীল দিবা, পরীক্ষার একটু কি বলে ভাগযোগ আছে নাম্বারের। দেখো সৃজনশীলে 70 নম্বর, অর্থাৎ আগের মতো 60টার উত্তর দিতে হবে 11টা থেকে। এর মধ্যে গদ্য থেকে 4টা প্রশ্ন আসবে, ন্যূনতম 2টার উত্তর দিবা। কবিতা থেকে 3টা আসবে, ন্যূনতম 2টার উত্তর দিবা। নাটক থেকে ন্যূনতম তোমার প্রশ্ন আসবে 2টা, উত্তর দিবা একটা। উপন্যাসের ক্ষেত্রেও সেম। এখন তোমরা তো 9-10-এ পড়ে আসছো যে সহপাঠটা, খুব সহজ একটা সহপাঠ পড়ে আসছো। বিশেষ করে উপন্যাস যেটা কাকতাড়ুয়া, এটা একেবারেই সোজা টাইপের। এটাকে বলা হয়েছে কিশোর পাঠ্য। তা আমার কখনো এটা পড়ে কিশোর পাঠ্য মনে হয় নাই, আমার মনে হয়েছে শিশু পাঠ্য, বাচ্চাদের জন্য লেখা একটা উপন্যাস। এটা আমার মনে হয়েছে আর কি, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। কিন্তু এখন তুমি খুব হাইলি ম্যাচিউরড একটা উপন্যাস পড়বা, সেটার নাম হচ্ছে লাল সালু। এটা তুমি এখন পড়বা, তোমার যে এখনকার সিলেবাস আছে এটার মধ্যে তুমি পড়বা হচ্ছে লাল সালু। আর নাটক যেটা পড়বা সেটা হচ্ছে, এটা হচ্ছে লাল সালু হচ্ছে উপন্যাস, আর যেটা নাটক পড়বা সেটার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা পড়বা হচ্ছে নাটক। তো তুমি এই সিরাজউদ্দৌলা নাটক পড়বা, লাল সালু উপন্যাস পড়বা, এই হলো তোমার জন্য সহপাঠ।
সবকিছু মিলে সৃজনশীলে 70 নম্বর, আর হচ্ছে এমসিকিউ যখন পরীক্ষায় দেবে আগের মতো 30। এখানে নম্বর বন্টন দেখাই দিয়েছি এবং তুমি এখান থেকে 100 নম্বরের ফার্স্ট পার্টে পরীক্ষা দিবা। এখন আসো তাহলে সেকেন্ড পার্টে কি আছে। সেকেন্ড পার্টের সিলেবাসটা একটু দেখো, এবং তোমাদেরকে শুরুতে বলে দিতে চাই কোনো এমসিকিউ নাই, কোনো এমসিকিউ নাই, এটা ভালো মতো বুঝবা। ব্যাকরণে কোনো এমসিকিউ নাই। এখানে নির্মিত 70 নম্বর দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল। এসএসসিতে তোমার যেরকম নির্মিত 70 নম্বরের ছিল, এখানেও 70 নম্বরেরই আছে, আগের মতোই আছে। এসএসসিতে তোমার সিলেবাসে 30 নম্বরের এমসিকিউ ছিল, এখন আর 30 নম্বরের এমসিকিউ নাই। এখন তোমাকে গ্রামার লিখে দিয়ে আসতে হবে। কিভাবে লিখে দিয়ে আসতে হবে ভাই তোমার বুঝাই দিচ্ছি, আগে অস্থির হয়ে যাও না, আগে একটু শোনো। একটু টপিকগুলোর দিকে তাকাও। টপিকগুলো কি? বাংলা উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস, প্রত্যয়, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তাহলে টপিক কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6। তো 6টা যদি হয় 5 করে আসবে, অর্থাৎ 5 6 30 নম্বরের পরীক্ষা হবে তোমার, বুঝছো? প্রতিটা থেকে 5 নম্বরের কোশ্চেন হবে, 30 নম্বরের এমসিকিউ কি বলে লিখিত পরীক্ষা তুমি দিবে, ওখানে কোনো এমসিকিউ হবে না। এখন এই জায়গাটাকে কিভাবে কভার করতে হবে? নম্বর 30 ঠিক আছে, নম্বরের বিচার এখানে কম, কিন্তু কাজ করতে হবে এখানে অনেক বেশি। আর যদি তুমি রাইটিং পার্ট বলো, তোমাকে ভাই এটা দেখাচ্ছি, একটু রাইটিং পার্ট একটু দেখে নাও। পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, তুমি একটা উত্তর করবা। পারিভাষিক শব্দ মানে হচ্ছে কিছু ইংরেজি শব্দ দেওয়া থাকবে, তার বাংলা অর্থ লিখে দিতে হবে, এটা পারিভাষিক শব্দ। অনুবাদ হচ্ছে প্যাসেজ অনুবাদ, বুঝছো? 10। এরপরে দিনলিপি লিখন অথবা প্রতিবেদন রচনা করো, সেখান থেকে 2টা আসবে, একটা উত্তর দিবা। দিনলিপি মানে হচ্ছে ডায়েরি, 71-এর দিনগুলো যেমন করে পড়ছো না, ওই রকম এটাকে বলা হয় দিনলিপি। এই টাইপের কোন একটা টপিক দিয়ে দিবে, তোমাকে দিনলিপি লিখতে হবে, অথবা তার যদি না লেখো তাহলে প্রতিবেদন লিখতে হবে। দুটার যে কোনো একটা উত্তর করবা, নম্বর হলো 10। বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র, যে কোনো একটা উত্তর করবা 10 নম্বরের জন্য। বৈদ্যুতিন চিঠি মানে হচ্ছে ইমেল, ইংলিশে এটাকে তুমি পড়ছো ইমেল বা ইলেকট্রনিক মেইল, এটাকে বাংলায় বলা হয় বৈদ্যুতিন চিঠি। এটা কিন্তু বৈদ্যুতিক না, খবরদার, এখানে কিন্তু ক না, এখানে দন্ত ন। বৈদ্যুতিন চিঠি অথবা আবেদন, সেখান থেকে একটা উত্তর করবা, নম্বর 10। এরপর এই পাশে থাকবে হচ্ছে সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, একটা উত্তর করবা। সারাংশ সারমর্ম মানে হচ্ছে বড় জিনিসকে ছোট করা, আর ভাব সম্প্রসারণ মানে হচ্ছে ছোট জিনিসকে বড় করা, যে কোনো একটা উত্তর করবা, 10। সংলাপ অথবা ক্ষুদে গল্প, যে কোনো একটা। সংলাপ তুমি চিনো, ইংলিশে যেটাকে ডায়ালগ পড়ছো, বাংলাটাকে বলা হয় সংলাপ। আর হচ্ছে ক্ষুদে গল্প মানে হচ্ছে প্রচলিত গল্পই তোমাকে দিতে পারে, অথবা গল্প জেনারেট করে দিতে পারে, তুমি তোমার মতো করে শেষ করবা। তোমার কতটুকু এখানে সৃজনশীল ক্ষমতা আছে সেটা দেখা হবে, এখান থেকে তুমি পাবা হচ্ছে 10, যেটাকে তুমি ইংলিশে পড়ছো কমপ্লিটিং দ্য স্টোরি। এরপরে প্রবন্ধ, নিবন্ধ, রচনা, আগের মতোই 5টা টপিক থাকবে, যে কোনো একটা উত্তর করবা। এখানে নম্বর হচ্ছে 20, এই হলো 70, সব মিলে 100। বলো নির্মিত অংশটা বুঝছো কিনা? মেহেদি বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, এতদিন কি বলছো, ইউটিউবে আপনার ক্লাস দেখে আজকে লাইভ দেখার সুযোগ হলো। আচ্ছা, থ্যাংক ইউ। এখন মনোযোগ দিয়ে দেখতে থাকো। আব্দুল্লাহ আল নাসিফ বলছে বুঝি নাই। কি বুঝি নাই একটু বলো তো ভাইয়া, কি বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই কোন পার্টটা একটু বলো। আমার কোনো কথাই বুঝো নাই, নাকি নির্দিষ্ট একটা অংশ তুমি বুঝতে পারো নাই? রূপময়, দিনলিপি কিভাবে রচনা করতে হয়? ভাইয়া কিভাবে লিখতে হবে সেটার ক্লাস তো আজকে না, বোঝো নাই? এটা তোমার পুরা এইচএসসির সিলেবাসের ক্লাস। আমি তোমাকে বুঝাইছি জিনিসটা হচ্ছে এই, এখন তুমি শিখতে শুরু করবা। এখন তুমি যদি আজকে বলতে চাও যে ভাইয়া দিনলিপি কিভাবে লিখবো আজকে বলে ফেলান, এটা ক্লাস আজকে না, তুমি রিয়ালিটি মাইনা নাও। প্রথম 30 নাম্বার, হ্যাঁ বলবো, প্রথম 30 নাম্বার নিয়ে কথা বলবো, গ্রামার নিয়ে আলোচনা আছে, বলবো। এখন একজন বলছে বুঝে নাই, এখন কি যে বুঝে নাই সে লিখতে পারতেছে না। আচ্ছা এখন আসো, আমরা গ্রামার নিয়ে কথা বলবো বলছিলাম। এই যে এই জায়গাটা, যেহেতু এমসিকিউ নাই, তোমাদের মূল কনসার্ন হওয়া উচিত এইটা, যে ভাইয়া আগে আমরা আল্লাহু আকবার বলে গোল্লা দিয়ে দিছি ব্যাকরণে, এমসিকিউ নাম্বার পাই গেছি, হইলে হইছে না হইলে নাই। বাট এখন এমসিকিউ নাই, আমরা করবোটা কি, কি করবা আসো তোমাকে একটু দেখাই দিই। ধরো উচ্চারণ, বানান, এখান থেকে ধরো আমরা একটু বানান নিয়ে কথা বলি। হ্যাঁ, বানান
কিরকম প্রশ্ন আসবে। বানান থেকে প্রশ্ন সেট করার একটু ইয়েটা দেখো, পদ্ধতিটা দেখো। ধরো বানান থেকে প্রশ্ন হইলো এরকম যে বাংলা বা একাডেমি প্রণীত, বাংলা একাডেমি প্রণীত, প্রণীত মানে তারা প্রণয়ন করেছে এমন, আনয়ন করেছে এমন, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের, প্রমিত মানে আধুনিক, প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। 5টি নিয়ম লেখো। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন থাকবে, অথবা নিম্নের শব্দগুলোর শুদ্ধ বানান লেখো। এরকম আরেকটা প্রশ্ন থাকবে। এখানে ধরো কিছু শব্দ দেওয়া থাকবে, ভুল পাবে, তুমি ওগুলোকে ঠিক করে লিখবা। ধরো কিছু শব্দ আমি এখানে দিয়ে দিলাম, ধরো দিলাম হচ্ছে মুমূর্ষু, তারপরে ধরো দিলাম হচ্ছে নিশি, তারপরে ধরো হচ্ছে থিনি, এরকম ধরো ভুল বানান দিয়ে দিচ্ছি আর কি, তুমি এটাকে ঠিক করে দেখাবা। তারপরে ধরো দিলাম হচ্ছে স্বায়ত্ত শাসন, তারপর তুমি এটাকে ঠিক করে দেখাবা। তারপরে ধরো দিলাম হচ্ছে আকাঙ্ক্ষা, এগুলোকে ঠিক করে দেখাবা। এরকম করে মোটামুটি 7টা বানান দেওয়া থাকবে, তোমাকে 5টা ঠিক করে দেখাইতে হবে। এখন প্রশ্নটা দিকে একটু খেয়াল করো, যে প্রশ্নগুলো তোমাকে ভাই এখানে বললাম, এই যে এই জায়গাটায়, এই যে 1 2 3 4 5 6, প্রতিটার 2টা করে অপশন থাকবে। ভালো মতো বুঝো, প্রতিটার 2টা করে অপশন থাকবে। হয় বানানের নিয়ম তুমি উত্তর করবা, না হয় ভুল বানান শুদ্ধ করে দিবা। ঠিক এখানেও উচ্চারণের নিয়ম তোমার কাছে চাইবে, হয় তুমি উচ্চারণ করার নিয়ম লিখে দিবা, অথবা একটা শব্দ দিয়ে দিবে, তার ঠিক উচ্চারণ লিখে দিবা। বুঝা গেছে? আমরা যে শব্দগুলোকে উচ্চারণ করি, উচ্চারণের কিছু সিস্টেম বা পদ্ধতি আছে। এটা তোমার জন্য একেবারেই নতুন একটা টপিক, তুমি আগে কখনোই পড়ো নাই এটা। তো এই উচ্চারণের নিয়ম তোমাকে দিয়ে দিবে, যে বাংলায় অধ্বনি উচ্চারণের নিয়ম কি, আধ্বনি উচ্চারণের নিয়ম কি, বফলা উচ্চারণের নিয়ম কি, জফলা উচ্চারণের নিয়ম কি। এই যে তুমি জফলা বফলা যে উচ্চারণ করো, যেমন দেখো আমি বললাম, এখানে বললাম ধরো যখন উচ্চারণ করি আমরা বিশ্ব, এই বিশ্ব বলার সময় তালব্যস্য ডাবল হয়ে গেছে, কিন্তু তুমি যখন এখানে বলতেছো স্বাধীন, এখানে বফলার কোনো প্রভাবই নাই। আবার তুমি যখন বলতেছো উদ্বেগ, তুমি এখানে বফলার উচ্চারণ বহাল রাখো, উদ্বেগ এখানে বফলার উচ্চারণ হয়, উদ্বোধন বফলার উচ্চারণ হয়, স্বাধীন বফলার উচ্চারণ নাই, স্বামী বফলার উচ্চারণ নাই, স্বায়ত্ত বফলার উচ্চারণ নাই। আবার যখন বলছো বিশ্ব, বফলা যার সাথে যুক্ত হইলো সে ডাবল হয়ে গেল। তাহলে এটা কি আন্দাজে হয়েছে না সিস্টেমে হয়েছে? এটা সিস্টেমে হয়েছে। এটার নাম হচ্ছে উচ্চারণের রীতি বা উচ্চারণের নিয়ম। বুঝতে পারছো? এরকম উচ্চারণের আলাদা আলাদা সেগমেন্ট আছে, এক একটা সেগমেন্ট এক এক রকমের নিয়ম দ্বারা গঠন করা আছে। তোমার কাছে হয় নিয়ম চাইবে, না হয় কিছু শব্দ দিয়ে বলবে এগুলা শুদ্ধ উচ্চারণ লিখে দাও, তোমাকে শুদ্ধ উচ্চারণ লিখে দিতে হবে। তো তুমি কখনোই নিয়ম অ্যান্সার করবা না ভাইয়া, যারা তোমাকে বোঝানোর জন্য আসছে, তুমি চেষ্টা করবা নিয়ম অ্যান্সার না করার। যেমন বানানের ক্ষেত্রে বলছে বাংলা একাডেমি প্রণীত যে কোনো 5টা নিয়ম তুমি লিখে দিবা। যদি এরকম করে না বলে তোমাকে বলতে পারে তৎসম শব্দের 5টা নিয়ম, তোমাকে বলতে পারে অতৎসম শব্দের 5টা নিয়ম, তোমাকে এমনও বলতে পারে নত্য এবং সত্য বিধানের 5টা নিয়ম, যে কোনো জায়গা থেকে তোমার কাছে 5টা রুলস চাইতে পারে। বুঝছো কথা? তো আমি তোমাদের বলবো নর্মালি রুলস অ্যান্সার করবা না, করলে সময় লাগে বেশি, এফোর্ট দিতে হয় বেশি, আউটকাম আসার সম্ভাবনা কম, অর্থাৎ এখানে 5-এ 5 পাওয়ার সম্ভাবনা কম। কারণ নিয়ম লিখতে গিয়ে তুমি আবার ভুল বানান লিখতে পারো, টাইম বেশি লাগবে, আবার প্রতিটা নিয়মের এগেইনস্টে তোমাকে 2টা 3টা করে এক্সাম্পল দিতে হবে, তাই না? যেমন তুমি বললা যে দেশ ভাষা জাতি ইত্যাদির বানান লেখার সময় রস্য ই কার দিতে হয় বা রস্য উ কার দিতে হয়, বলে তুমি আবার নিচে এক্সাম্পল দিয়ে দেখাইবা। তো এত ঢঙ্গের দরকার নাই, রাদার তুমি এই মুমূর্ষ বানান ঠিক করে লিখে দিলে তুমি 1 পাবা, তুমি নিষেধিনী ঠিক করে লিখে দিলে 1 পাবা, স্বায়ত্ত শাসন ঠিক বানান লিখে দিলে 1 পাবা, আকাঙ্ক্ষা ঠিক বানান লিখে দিলে 1 পাবা। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ এখানে দেওয়া আছে মুমূর্ষটা ভুল, তুমি যার শেষে ঠিক বানানটা লিখবা, মু
মূর্ষু, রস্যুকার, দীর্ঘকার, রস্যুকার, শেষ। তুমি এখানে এসে বলবা নি শি থি নি, বাস এখানে পায়ে গেছো এক। স্বায়ত্ত শাসন এসে ঠিক করে দিবা স্বায়ত্ত, তারপরে লিখলা হচ্ছে শাসন, পায়ে যাওয়া এক। এখানে এসে আকাঙ্ক্ষা ঠিক করবা, তার জন্য 1 নম্বর পায়ে যাবা। অর্থাৎ এখানে 5টা বানান ভুলভাবে দেওয়া আছে, তুমি ঠিকভাবে লিখলে 1 পাবা। আর এখানে 5টা নিয়ম লিখতে হবে, প্রতি নিয়মের আন্ডারে আবার এক্সাম্পল দিতে হবে, তারপরে তুমি 5 নম্বর পাওয়ার আশা করতে পারো, আবার কমও পাইতে পারো, ঠিক নাই। এই ঘটনাগুলো হলো এই জায়গায়। এই উচ্চারণের ক্ষেত্রে এরকম 2টা প্রশ্ন থাকবে, তুমি একটা উত্তর করবা। বানানের 2টা প্রশ্ন থাকবে, একটা উত্তর করবা। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, সোজা বাংলা এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, আমরা যেটাকে ইংলিশে পড়ছি পার্টস অফ স্পিচ, ওইটা বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। তোমাকে বাক্য দিয়ে বলবে পদ নির্ণয় করো, অথবা একটা প্যাসেজ দিবে, দিয়ে এখান থেকে পদ নির্ণয় করতে দিবে। এরপরে বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস, প্রত্যয়, এখানে 3টা টপিক আছে, যে কোনো 2টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যে কোনো 2টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, 3টা থেকে আসবে না। ধরো উপসর্গ আসছে আর প্রত্যয় আসছে, অথবা উপসর্গ আসছে আর সমাস আসছে, অথবা সমাস আসছে উপসর্গ আসছে, এরকম ভাবে প্রশ্ন আসে। ঠিক আছে, উপসর্গ দিয়ে বলতে পারে শব্দ গঠন করে দেখাও, অথবা উপসর্গ কিভাবে বাংলা শব্দ তৈরি করে আলোচনা করো, অথবা উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে দেখাও, এই জাতীয় থিওরিটিক্যাল প্রশ্ন আসে। তার সাথে ধরো প্রশ্ন করলো ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো। যেমন তুমি সমাস সারা জীবন যে কাজটা করে আসছো, সমাসে গোল্লা দিয়ে আসছো, তাই না? এখন আর গোল্লা মোল্লা নাই, এখন তোমাকে শব্দটা দিয়ে দিবে, তুমি এটা কোন সমাস সেটা নিচে লিখে দেখাইবা। অর্থাৎ মনে করো তোমাকে দিয়ে দিবে, পরীক্ষা আসলো শুধু এই পর্যন্ত আসবে, বিজয় পতাকা। এখন তোমাকে লিখতে হবে এটার ব্যাস বাক্য কি, তোমার ব্যাস বাক্য লিখতে হবে বিজয় নির্দেশক পতাকা। কোন সমাস এটা? এটা কর্মধারয় সমাস। এই হলো তোমার কাহিনী। তারপরে মনে করো তোমার দিয়ে দিল হচ্ছে শতাব্দী, এখন শতাব্দী আসলো, তোমাকে এটা ব্যাস বাক্য লিখতে হবে কি, এটা ব্যাস বাক্য শত অব্দের সমাহার। এটা কি সমাস? এটা হচ্ছে দ্বিগু সমাস। অর্থাৎ তোমাকে 2টা কাজ করতে হবে, তোমাকে ব্যাস বাক্য লিখতে হবে, প্লাস তোমাকে সমাস নির্ণয় করা লাগবে। এই হলো তোমার 2টা কাজ, এই ব্যাস বাক্য লিখতে হবে, সমাস নির্ণয় করতে হবে। আর পরীক্ষার প্রশ্নপত্রে এই সমস্ত পদটা দিয়ে দিবে, এই সমস্ত পদ দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন সমাস, এবং ব্যাস বাক্যে সেটাকে দেখাইতে হবে। সমাসের প্রশ্নগুলো হয় সাধারণত এমন, থিওরিও আসে যে সমাস বলতে কি বুঝো, বাংলা ভাষায় সমাস শব্দ গঠনে কেমন ভূমিকা রাখে ইত্যাদি। তবে নর্মালি এই 2টা জায়গা থেকে যখন পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে এখানে 3টা টপিক না, একটা থেকে থিওরি আসে আর একটা থেকে স্ট্রাকচারাল জিনিস আসে। ঠিক বাক্যতত্ত্বের ক্ষেত্রেও সেম, থিওরি আসে আর বাক্যের রূপান্তর আসে। ধরো বাক্য বলতে কি বুঝো, গঠনগতভাবে বাংলা বাক্য কত প্রকার, অথবা বাক্য বলতে বাক্য কাকে বলে, একটা সার্থক বাক্যের কি কি গুণ থাকা উচিত, এরকম থিওরি আসবে। আর তার সাথে দিয়ে দিবে বাক্যের রূপান্তর, অর্থাৎ সরল, জটিল, যৌগিক, অস্তিবাচক, নেতিবাচক, নানান টাইপের রূপান্তর দিয়ে দিতে পারে। এরপরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এখানেও মোটামুটি বাক্য শুদ্ধি আসে অথবা প্যাসেজ শুদ্ধি আসে। কিছু বাক্য ভুল দিয়ে দিবে, পুরো বাক্যটাই ভুল, তোমাকে ঠিক করে দেখাইতে হবে, অথবা একটা অনুচ্ছেদ দিয়ে দিবে, এটাকে শুদ্ধিকরণ করো, এমন করে করে দেখাইতে বলবে। বুঝছো? যে কোনো টাইপের, এটা হিউজ টপিক। তুমি ইংলিশে জানো কারেকশন মানে হচ্ছে শুদ্ধিকরণ, তো যে কোনো টাইপের গ্রামাটিক্যাল ভুল থাকলে সেটাকে ঠিক করা লাগে, ওটার নাম হচ্ছে কারেকশন। বাংলা সেটাকে আমরা বলছি অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো সবগুলোর 2টা করে প্রশ্ন থাকবে, তুমি একটা করে অ্যান্সার দিবা। বুঝছো? দিনলিপি মানে ধরো তোমাকে বলবে যে তুমি পিকনিকে গেছো, ওই দিনের দিনলিপি লিখো, ডায়েরি লিখছো না, ডায়েরি, ওইটা, ওই টাইপের। ওই যে 71 দিনগুলি পরে আসছো 9-10-এ, এরকম স্ট্রাকচার, দিন তারিখ সময় দিয়ে তারপরে ওই দিনের বিবরণ লিখতে হয়। খুবই সহজ, কঠিন কিছু না। নির্মিতি খুবই সহজ, কিন্তু গ্রামার তোমাকে অনেক বেশি ভোগাবে ইন্টারমিডিয়েটে। মুক্তার হোসেন বলছে, কি বলো তোমার কি সমস্যা মুক্তার, ফেসবুক থেকে? এর জন্য কি নির্দিষ্ট বই আছে? হ্যাঁ, এর জন্য নির্দিষ্ট বই আছে, বাজারে তুমি নির্দিষ্ট বই পাবা। হায়াত মাহমুদের ভাষা শিক্ষা বই পাবা। হায়াত মাহমুদের, যদিও এটা হায়াত মাহমুদের বই না, হায়াত মাহমুদের মূল বই যেটা, সেটা প্রমিত বাংলা ব্যাকরণ, এটা পাবা।
আর উদ্ভাস তোমাকে দিবে প্যারালাল টেক্সট। উদ্ভাস কিভাবে প্যারালাল টেক্সট দেয়? প্যারালাল টেক্সট হচ্ছে এই সিলেবাসের আলোকে অত্যন্ত সুন্দরভাবে, রুচিশীলভাবে, মার্জিতভাবে বইগুলো তৈরি করা। বুঝতে পারছো? প্রতি টপিক ধরে ধরে আলোচনা করা, সেখান থেকে বিগত বছরে প্রচুর কোশ্চেন দেওয়া, প্রচুর প্র্যাকটিস দেওয়া, আবার প্রশ্ন ব্যাংক দিবে। তো তুমি যে কোনো ওয়েতে যদি পড়ো সেটা তোমার জন্য হৃদয়ঙ্গম করতে সহজ হবে। এই যে বললাম তোমাদের জন্য অ্যাডভান্স কোর্স, অনেকের প্রশ্ন ছিল যে অ্যাডভান্স কোর্সের দরকার কি ভাই, আমরা পরীক্ষা দিচ্ছি, কদিন ঘুরবো ফিরবো। ঘুরো, তোমার তো কেউ ঘুরতে নিষেধ করে নাই, ঘুরো। কিন্তু ঘোরার ফাঁকে যখন অন্যরা শুরু করবে তার আগে যদি তুমি আস্তে করেও শুরু করো, তুমি আগায় থাকবা। এটার নাম অ্যাডভান্স কোর্স। তুমি আজকে যেটা জানলে, হয়তো যারা আজকে আমার সাথে নাই তারা সেটা জানলো না, তারাও জানবে, তারা একটু পরে জানবে, তুমি একটু আগে জানলা। বুঝছো কিনা? তুমি আজকে একটা টপিক শিখে ফেলবা, যারা আমার সাথে নাই তারা হয়তো শিখবে না, তারাও শিখবে, পরে শিখবে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি না পারি নাই? তারাও শিখবে, কখন শিখবে? পরে শিখবে। তো এটার নাম অ্যাডভান্স কোর্স। আইসিটির যদি কথা বলো, বাংলা ইংলিশ আইসিটি না অ্যাডভান্স কোর্সে? আইসিটি, আমার বিসিএস এর জার্নি থেকে তোমাদের আইসিটি বইটার সাথে আমার পরিচয় হয়েছে। বিশ্বাস করো, আমাদের সময় তো আইসিটি ছিল না, আইসিটি তো আসছে পরে। তো যখন বিসিএস দিতে গেছি, ওই জায়গায় 15 নম্বরের কম্পিউটার বিজ্ঞান বিষয়ক প্রশ্ন আসে আর কি। হ্যাঁ, শুধু কম্পিউটার থেকে আসে হচ্ছে তোমার 15 নম্বরের এমসিকিউ প্রিলিমিনারিতে, লিখিত পরীক্ষাতে প্রশ্ন আসে। তো ওইটার জন্য ইন্টারের আইসিটি বইটা পড়া লাগে, বোঝা গেছে, বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য। ওই 2016 সালে আমি প্রথমবার তোমাদের ইন্টারের আইসিটি বই হাতে নিই। প্রফেসর মুজিবুর রহমান স্যার, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ওনার নাম, ওনার একটা বই আছে ইন্টার, এই বইটা সব থেকে বেশি চলে। ওই বই হাতে নিয়ে তো কিছু জায়গায় আমি রিডিং পড়তে পারতেছিলাম না, যে কি একটা অবস্থা। তোমাদের যারা পরিচিত বড় ভাই আছে তাদের সাথে যোগাযোগ করো, কথা বলে দেখো যে কাউসার ভাই বলছে যে আইসিটি বই নাকি এমন। মানে ধরো 6 থেকে 7 এর বইটা একটু কঠিন হবে, এটা স্বাভাবিক, বয়স বাড়বে, ছেলেপেলেদের শিখবে বেশি। 7 থেকে 8, 8 থেকে 9 এটা কঠিন হবে, তাই না? কিন্তু বাংলাদেশে নির্মম বাস্তবতা হচ্ছে এসএসসির তুলনায় এইচএসসির কলেজের যে বই, এটা অনেক বেশি হাই। বুঝতে পারছো কথা? অর্থাৎ 7 থেকে 8 এর বইটা বয়স অনুযায়ী যতটুকু দরকার ঠিক ততটুকু কঠিন। কিন্তু মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের বইটা অনেক বেশি জাম্পিং পয়েন্টে চলে গেছে, মানে এক লাফে অনেক কঠিনে চলে গেছে। বিশ্বাস না হয় তুমি এসএসসির বাংলা বই, তোমার কলেজের বাংলা বই পাশাপাশি নিয়ে পড়ে দেখো। বাংলা তো সব থেকে সোজা মনে করো, তাই না? সহজে বুঝবা, পাশাপাশি নিয়ে পড়ে দেখো। আইসিটি বই সব থেকে ট্র্যাজেডির বই। কেন? ধরো আইসিটির মেট্রিকে অর্থাৎ এসএসসিতে আছে ধরো 20%, এখন হওয়ার কথা ছিল 40%, এখন হয়ে গেছে এটা 90%। এই সাইজের একটা মোটা একটা হেলদি একটা বই। বুঝতে পারছো? এটা নানান কিছু বইটা পড়ানো হয়। অর্থাৎ অনেক, তোমাদের বিজিএস ছিল না 9-10, অনেকের বিজিএস। এবার সহজ করে বুঝাই। বিজিএস এর শুরুতে কি ছিল? ইতিহাস, তারপরে ছিল ভূগোল, তারপরে ছিল পরিণীতি, তারপরে ছিল অর্থনীতি, সবার শেষে ছিল সমাজবিজ্ঞান। এই যে 5টা সাবজেক্টের একটা ব্লেন্ডেড বই ছিল বিজিএস, মনে আছে? বাংলাদেশের বিশ্ব পরিচয়। ঠিক সেম ঘটনাটা হবে তোমাদের আইসিটির ক্ষেত্রে। আইসিটির অতি উচ্চ মাত্রার জিনিসগুলোকে এক জায়গায় ঢুকাই দিয়া তোমার একটা বই বানাই দিছে ইন্টারমিডিয়েটে। আমি বুঝাতে পারছি? নানান কিছু এখানে আছে, একেবারে ধরো কম্পিউটারের খুঁটিনাটি থেকে শুরু করে অতি উচ্চ লেভেলের আলোচনা এই জায়গার মধ্যে করা হয়েছে। সো তুমি যেহেতু অ্যাডভান্স শুরু করতে চাচ্ছ, এটা তোমার জন্য বেস্ট ডিসিশন। যারা করবে না তারা পিছিয়ে যাবে। আর যারা আজকের ফ্রি ক্লাসের পরে ধরো তুমি করলা না, তুমি চরম একটা কিছু মিস করবা। একদম বাস্তবতা ধরাই দিয়ে বলছি, তুমি তোমার বইগুলো ঘাটো, আমার কথা বোঝার দরকার নেই। বই ঘাটা দেখো কাসর ভাই বলছে কথা সত্য না মিথ্যা। মানে ইন্টারের আইসিটি বইয়ের তুলনায় এসএসসির আইসিটি বই শিশু বললেও ভুল হবে, অতি শিশু। ওকে, সমাজ শিখতে 6 মাস লাগে নাকি ভাই? স্যাররা বলছে। হ্যাঁ, স্যাররা তো বলবেই। আমার ফ্রি ক্লাস আছে উদ্ভাসনময় শিক্ষা পরিবার চ্যানেলে, 6 মাস লাগবে না, 2টা ক্লাস করো, সমাজের উস্তাদ হয়ে যাবা। এগুলা ভুলভাল কথা। সমাজ শিখতে 6 মাস লাগে, এটা ঠিক না। তোমার একাডেমিক পরীক্ষার জন্য যে সমাজ শিখতে হবে, সেটার জন্য আমি তোমাকে 3 ঘন্টা সময় দিব, তুমি শিখে যাবা। একদম সমাজ কোনোদিন পড়ো নাই মনে করো, তুমি এসএসসি তে সমাজ পড়ো নাই, সমাজ চিনোই না, ইন্টারে আসো, আমি তোমাকে 3 ঘন্টা সময় দিব, বুং বাং না। ওই বাংলাদেশে অনেক মাস্টার আছে, মানে বলে যে বুলেট আমার সাথে আধা ঘন্টা বসে তুমি মাস্টার হয়ে যাবে না, এইসব কথা না। 3 আওয়ার্স, তোমাকে 3 ঘন্টা সময় দিব, কাজ দিব, পড়তে দিব, বুঝতে দিব, তুমি সমাজ পারবা। তোমার একাডেমিক সমাজে তুমি 5-এ 5 পাবা। আর 6 মাস লাগে, ওগুলা ভুল, আরো বড় ধরনের মিথ্যা কথা। তো এই হচ্ছে তোমার ব্যাকরণের চেহারা। এবার আসো আমরা ব্যাকরণের ভিতরে ঢুকি। আমরা তোমাদেরকে একটা টপিক নিয়ে আলোচনা করবো ভাইয়া, বলছি আজকে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, ইন্টারেস্টিং জিনিস।
তো চলো আমরা আস্তে আস্তে এটার সাথে পরিচিত হই। রেডি সবাই? তাসজি খাতুন বলছে ভাই ইউটিউব থেকে আপনার সমস্যার ক্লাস দেখেছিলাম, দারুণ ছিল। এক্স্যাক্টলি, দারুণই হওয়ার কথা, তোমাদের উপকার হবে যদি দেখো। হাফসা বলছে আপনার কথা শুনে ভয় লাগতেছে। ভয় লাগার কিছু নাই। ভয় লাগলেও তোমার এই সাগর পাড়ি দিতে হবে, ভয় না লাগলেও তোমার এই সাগর পাড়ি দিতে হবে। বোর্ড বই আছে কিনা? হ্যাঁ, ইংরেজি আর বাংলার বোর্ড বই আছে, আর কোনোটার বোর্ড বই নাই। রাইটারের বই তোমাকে কিনতে হবে। ইন্টারমিডিয়েটে রাইটারের বই কিনতে পড়তে হয়, বুঝছো? একদম এনসিটিভি সরাসরি যে বইটা বানাই দিছে, ইংরেজি আর বাংলাটা বানাই দিছে, বাকিগুলো বিভিন্ন রাইটারের বই। যারা সায়েন্স পড়বা, যেমন কেউ বলে অমুক ম্যাডামের বই, অমুক স্যারের বই, আমি আলোচনায় শুনি তপন স্যারের বই, অমুক ম্যাডামের বই, মাজেদা ম্যাডামের বই, এভাবে বই ধরে ধরে পড়া লাগে। মিনিমাম 2টা বা 3টা বই তুমি পড়লে খুব ভালো প্রিপারেশন হবে। আল্লাহ বাঁচাইছে, বাংলার ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে একটা করে বই পড়লেই চলবে। বাদ বাকি ক্ষেত্রে ভালো প্রিপারেশন নিলে একাধিক বই পড়া লাগে। কিছু করার নাই। আমি তোমার কেমনে বুঝাবো যে তুমি মানে এখন সাগর থেকে মহাসাগর, আর সাগর থেকে তুমি মহাশূন্য এসে নামছো? মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনেক বেশি ব্রড, অনেক বেশি টাফ এবং অনেক ডেপথ অনেক বেশি। আসো আমরা অপপ্রয়োগ নিয়ে কথা বলি। আমরা একটু জানি অপপ্রয়োগ জিনিসটা আসলে কি জিনিস। দেখো, অপপ্রয়োগ মানে তো ভুলভাবে বলা বা ভুলভাবে লেখা, তাই না? তো এই যে বিরাট গরু ছাগলের হাট, এই যে কথাটা বিরাট গরু ছাগলের হাট, সবাই জানো এটা ভুল কথা, প্রত্যেকে জানে এখন অলমোস্ট। ভাই কথাটা ভুল। কথাটা ঠিকভাবে কিভাবে হবে? ঠিকভাবে হবে এইভাবে, গরু ছাগলের বিরাট হাট। এখন গরু ছাগলের বিরাট হাট কেন ঠিক, কে বলতে পারবা? নিচেরটা কেন ঠিক? আমরা জানি উপরেটা কিন্তু ভুল, তাই না? নিচেরটা ঠিক। কেন ঠিক কে জানো? একটু বলবা কমেন্টে। ইন্টারের সময় কম। হ্যাঁ, ইন্টারে তুমি সব মিলে মোটামুটি 14 থেকে 15 মাস সময় পাবা। 2 বছর না কিন্তু, সেশন 2টা, কিন্তু টাইম হলো 14 থেকে 15 মাস। 14 থেকে 15 মাস সময় তুমি পাবা। একদম ম্যাথ করে ক্যালকুলেশন করে বের করে নাও। ভাই কোর্সে ভর্তি না হয় প্যারালাল টেক্সট কেনা যাবে কি? এগুলো একটু ব্রাঞ্চে আলাপ করবা, যোগাযোগ করবা, ভাইয়ারা বলে দিবে। অর্থ বদল হয়ে যায়। কিভাবে অর্থ বদল হয়? এখানে তাজি বলছে কারণ হাট বিশাল নয়, গরু ছাগল। হাট বিশাল হয়, গরু ছাগল নয়। গুড, ভেরি গুড। কর্তা কর্ম রূপময়। না ভাইয়া, তুমি একটু ভুল বলছো, ভুল দিকে চলে গেছো আর কি। এটা বিশেষ্য এবং বিশেষণের একটা সিকোয়েন্স আছে, আসলে একটা বুঝাই দিচ্ছি। এই যে বিশেষ্য বিশেষণ, ইংরেজিতে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ এন্ড নাউন। অ্যাডজেক্টিভ যেটা কি, এটাকে বলা হয় বিশেষণ, আর নাউন যেটা সেটাকে বলা হয় বিশেষ্য। এখন বলো, এই অ্যাডজেক্টিভ যেটা সেটা কি করে? মডিফাই করে। এটা তো মডিফায়ার। মডিফায়ার মানে সোজা বাংলায় হচ্ছে, সোজা কথায় যদি বলি, যার সম্পর্কে অতিরিক্ত তথ্য পাই। হ্যাঁ, মডিফাই করা মানে অতিরিক্ত তথ্য দেওয়া, তাই না? আমি বললাম যে কাউসার একজন ছেলে, পরের বাক্যে বললাম কাউসার ভালো ছেলে। তো পরে যে ভালো বললাম, কাউসার সম্পর্কে অতিরিক্ত তথ্য না? এই অতিরিক্ত তথ্য দেওয়া মানে হচ্ছে মডিফাই করা বা বিশেষায়িত করা। কারণ বাংলাদেশ একটা দেশ, পরে বললাম বাংলাদেশ একটা ছোট দেশ। এই ছোট মানে হচ্ছে অতিরিক্ত তথ্য। বাংলাদেশ একটা জনবহুল দেশ, এই জনবহুল হচ্ছে আরেকটা অতিরিক্ত তথ্য। এই এক্সট্রা ইনফরমেশন মানে হচ্ছে মডিফিকেশন বা মডিফাই করা। তো এখন এই যে বিশেষণ যে হচ্ছে মডিফাই করে, ও ঠিক যারে মডিফাই করবে তার ঠিক আগে বসবে। ভালো করে বুঝবা। তুমি এই বিশেষণ দিয়ে যাকে বিশেষিত করতে চাও, তুমি সে বিশেষ্যের ঠিক আগে এটা বসাইবা। অর্থাৎ আমি যখন এখানে বলছি বিরাট গরু ছাগলের হাট, এখানে ম্যাসাকার যেটা হয়েছে সেটা হলো এই বিরাট, এটা হলো গিয়ে অ্যাডজেক্টিভ, আর গরু ছাগল যেটা এটা হলো নাউন। এখন এই বাক্য অনুযায়ী গরু ছাগলটা হয়ে গেছে বিরাট। বুঝতে পারছো কিনা? বিরাট মানে তো সাইজে বড়। তো আমি যেটাকে বিশেষিত করতে চাচ্ছি সেই বিশেষণটা খেয়াল করে দেখো। আমি গরু ছাগলকে বিশেষিত করতে চাচ্ছি, এখন গরু ছাগলটা কেমন? বিরাট হয়ে গেছে, এখানে চলে আসছে। কিন্তু আমার মূল উদ্দেশ্য কি ছিল? গরু ছাগলকে বিরাট বোঝানো না হাটকে বিরাট বোঝানো? হাটকে বিরাট বোঝানো, কারণ আমি জানি বাজারে সব গরু ছাগল বিরাট হয় না, হাটটা বিরাট হয়। তাইলে আমি বিরাটটা বসাবো কার আগে? হাটের আগে। বুঝছো না বুঝো নাই?
এর মানে আমি ভুল জায়গায়, অর্থাৎ আমি অ্যাডজেক্টিভ এবং নাউন মানে বিশেষণ এবং বিশেষের যে সিকোয়েন্স করছি এটা ভুলভাবে করছি। আমি যাকে বিরাট বোঝাতে চাইছি তার আগে বিরাট বসাই নাই। আমি বিরাট বোঝাতে চাইছি হাটকে, অথচ সেটা বসাই দিছি গরু ছাগলের আগে। এর জন্য উপরেরটা ভুল। তাহলে গরু ছাগলের বিরাট হাট, এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ যে নাউনকে তুমি মডিফাই করতে চাও অ্যাডজেক্টিভটা ঠিক তার আগে বসাবা। ঠিক একই কারণে গরু ছাগল এইটা সম্পর্কিত আরেকটা খুব আলোচিত বাক্য যেটা আমরা যে বলি খাঁটি গরুর দুধ, সেম একই কারণে এটা ভুল হয়েছে। কারণ খাঁটি এটা কি, এটা বিশেষণ, এটা অ্যাডজেক্টিভ, আর গরু কি, গরু হচ্ছে বিশেষ্য। এখন আমি আসলে খাঁটি বলতে কি গরু বোঝাতে চাইছি না দুধ বোঝাতে চাইছি? দুধ বোঝাতে চাইছি। গরু খাঁটি হইলে আমার লাভ কি? দুধে যদি পানি থাকে। আমার দরকার হচ্ছে দুধটা খাঁটি হওয়া। তাহলে আমি দুধের আগে দিব হচ্ছে আমার মডিফায়ার, আমি ভুল জায়গায় দিয়ে দিছি। তাহলে এটাও ভুল। এটাকে যদি তুমি ঠিক করতে চাও তাহলে কেমনে লিখবা? তুমি লিখবা হচ্ছে এরকম যে গরুর খাঁটি দুধ, এই যে এই হলো খাঁটি, এই হলো দুধ। আমি দুধটা খাঁটি চাই, তার আগে খাঁটি। ঠিক একই কারণে এইটাও ভুল। দেখো খায়রুন লো একটা গান ছিল, তুমি এখনো ইউটিউবে সার্চ করলে পাবা। খায়রুন লো তো লম্বা মাথার কেশ, চিরল তাতে হাসি দিয়ে পাগল করলি দেশ। এখন দেখো এই কেশ মানে হচ্ছে চুল, এই লম্বা মানে তো লম্বা, মাথা মানে তো মাথা। এখন আমরা যে মাত্রই পড়লাম যে যাকে তুমি মডিফাই করতে চাচ্ছ তার আগে মডিফায়ার দিবা, তাই না? আমি দুধকে খাঁটি বুঝাইতে চাই, তাই দুধের আগে দিছি হলো খাঁটি। আমি হাটকে বিরাট বুঝাইতে চাই, তাই হাটের আগে দিছি হচ্ছে বিরাট। তাইলে এখানে যে আমি দিলাম অ্যাডজেক্টিভ লম্বা, লং, এটা অ্যাডজেক্টিভ, তাই তো? আর মাথা হচ্ছে নাউন। তাহলে এই বাক্য অনুযায়ী লম্বা কোনটা, কেশ না মাথা? দ্রুত বলো। খায়রুল তো লম্বা মাথার কেশ, এই বাক্যের অর্থ কি দাঁড়াইছে? মাথা লম্বা না কেশ লম্বা? দেখি কে আগে বলতে পারে। এই বাক্য অনুযায়ী দাঁড়াইছে মাথা লম্বা। কেশ কেন লম্বা হবে রে? এই স্বামী না রে, কারণ এখানে তো লম্বা কার আগে বসছে? মাথার আগে বসছে। খায়রুন তো লম্বা মাথার কেশ হয়ে গেছে। এই কথাটাকে আমি যদি এরকম করে বলি, খায়রুন লো তোর মাথার লম্বা কেশ, এবার ঠিক আছে না? দেখো তো এবার এবার বুঝছো কিনা? খায়রুন তোর মাথার লম্বা কেশ, এই যে কেশ এটা হলো চুল, লম্বা এই যে অ্যাডজেক্টিভ, আর হলো নাউন। আমি লম্বা বলতে কাকে বুঝাতে চাই? কেশটাকে বুঝাইতে চাই, তো কেশের আগে লম্বা দিব। আমি লম্বা বলতে বোঝাতে চাচ্ছি কেশকে, কিন্তু বসাইছি লম্বা কার আগে? মাথার আগে। তো বাক্য অনুযায়ী তো মাথা লম্বা হয়ে গেছে। এবার বুঝছো কিনা? ক্লিয়ার? মানে যে অ্যাডজেক্টিভ বসাইবা ওই অ্যাডজেক্টিভ দিয়ে যাকে তুমি মডিফাই করতে চাও সেই নাউনটা তার ঠিক পরে বসাইতে হয়। আমরা আগের বাক্যে তো তাই শিখছি। বুঝছো কিনা বলো? হ্যাঁ, তুমি বোঝাতে চাচ্ছ কেশ লম্বা, কিন্তু বাক্য অনুযায়ী লম্বা হয়ে গেছে কোনটা? মাথাটা। তো কোনো মেয়ের মাথা যদি অনেক লম্বা হয়, ধরো এরকম লম্বা মাথা আর তার মধ্যে ছোট ছোট কেশ, এই মেয়ের জন্য কেউ পাগল হবে? এই গানের লিরিকে বলছে খায়রুন তোর লম্বা মাথার কেশ, পরের বাক্যে আছে চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। এখন মাথা যদি লম্বা হয় আর দাঁত চিরল হোক আর যাই হোক, তার জন্য কেউ পাগল হবে না, আমি নিশ্চিত। কারণ ছেলেদের জানের ভয় আছে। ঠিক বলছি কিনা বলো? ওকে, তারপরে আসো আমরা পরের অংশগুলোতে যাই। এই যে আমাদের প্রচলিত ভুল, এগুলাই প্রয়োগ অপপ্রয়োগ আলোচনার বিষয়। যদি আলোচনা আরো ডেপথ ধারণ করে, যেমন আমরা বলি হচ্ছে তোমার ওজন কত, প্রশ্ন করছে ওজন কত, আর সে বলছে 75 কেজি। তো তুমি প্রত্যেকে জানো কেজি কিলোগ্রাম এটা ভরের একক, ওজনের একক হচ্ছে নিউটন, আমরা প্রত্যেকে জানি। কিন্তু আমরা বলার সময় কি বলি? বলি ওজন কত, আর এদিকে বলি 75 কেজি। এগুলো সব ভুল, হবে ভর কত, ঠিক না? এখন আসো এই অপপ্রয়োগ কেন ঘটে? এটা তিনটা কারণে একদম ভাষার অপপ্রয়োগ ঘটার বেসিক কারণ হচ্ছে তিনটা। আমরা কেন বলার সময় ভুল বলে ফেলি, আমাদের কেন ভুল হয়, তার বেসিক কারণ কয়টা বলছি বলো? তিনটা কারণ বলছি, একটু এদিকে তাকাও। উচ্চারণজনিত, অর্থগত বিভ্রান্তিজনিত,
শব্দ গঠনজনিত। যেমন দেখবা আমাদের প্রত্যেকের আঞ্চলিকতা আছে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তোমরা অনেকে জানো এটা। ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় আঞ্চলিকতা আছে, আবার রংপুরের ভাষা তো আঞ্চলিকতা আছে, বরিশালের ভাষা তো আঞ্চলিকতা আছে, ঠিক না? আঞ্চলিক ভাষাটাই তো আঞ্চলিকতার ভাষা। পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষার কিছু আঞ্চলিক রূপ আছে, এটাকে উপভাষা বলা হয়, ইংলিশে বলা হয় ডায়ালেক্ট। এখন ভাষার আঞ্চলিকতার প্রভাবে এক এক এলাকায় এক এক ভাবে একটা শব্দ উচ্চারিত হয়। যেমন বরিশাল এবং তার আশপাশে দেখবা এই সুন্দর শব্দটাকে ওরা বলে সুন্দর, এরা এই সুন্দর বলে। কোথায় সুন্দর আর কোথায় সুন্দর বলে কি বলে না? বরিশালে থাকলে রেসপন্স করো যে ভাইয়া ঠিক বলছে কিনা। আবার আমার এলাকায় আমি এমন সব কথাবার্তা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। আমি বড় হওয়ার পরে ব্যাকরণ সম্পর্কে যখন শিখছি তখন আমি আবিষ্কার করলাম আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কিছু শব্দ আছে চট্টগ্রামের আঞ্চলিক শব্দ, কিছু আছে সিলেটের আঞ্চলিক শব্দ, আর কিছু ত্রিপুরার, ইন্ডিয়ার ত্রিপুরার ককবরক ভাষার শব্দ। চাকমা যারা আছে তাদের যে আঞ্চলিক কি বলে নিজস্ব যে ভাষার নাম হচ্ছে ককবরক। কিছু ককবরক শব্দ আছে আমাদের ভাষায়, কারণ ভাষা তো বাউন্ডারি মানে না, ভাষা বুঝে হচ্ছে অঞ্চল। তো ব্রাহ্মণবাড়িয়ার একদিকে হচ্ছে সিলেটের টাচ হবিগঞ্জ, আর দক্ষিণ দিকে কুমিল্লা হয়ে চিটাগং, আমরা চিটাগং ডিভিশনের লোক। তো দুইটা এলাকার ভাষা মিলে ককবরক মিলে আমার ভাষা হয়ে গেছে ককটেল। আমরা এমন সব শব্দ উচ্চারণ করি যেটা অন্য এলাকায় শোনাই যায় না। যেমন ধরো কেওরাসিয়ত ফেলায় ফিটটা কুটতে লাইছে, তুমি আমার কথা কিছু বুঝছো? কিচ্ছু বুঝো নাই, আমি জানি। ব্রাহ্মণবাড়িয়ার না হলে কেউ বুঝবে না এটা। কেওরাসিয়ত ফেলায় ফিটটা কুটতে লাইছে, এটা তুমি কিছুই বুঝো নাই। কেওয়ার মানে হচ্ছে দরজা, বুঝছো? দরজার যে পার্ট এটা হচ্ছে কেওয়ার আমার এলাকার ভাষায়। চিপা মানে এটার ভিতরে, আমরা বলি সিফাত। ফালায় ফিটটা কুটতে লাইছে, ফিটটা মানে মারছে, পিড়েইছে। কুটতে লাইছে মানে ময়মনসিংহের ভাষা কুটতে আলছে মানে একেবারে ধরে কুটি কুটি করে মারছে। অর্থাৎ দরজার চিপার মধ্যে ফেলে ইচ্ছা মতো বেদম প্রহার করা হয়েছে। এটা আমার এলাকার ভাষায় বলা হচ্ছে কেরোসিয়ত ফেলে ফিটটা কুটতে লাইছে। তাহলে কই ভাষা আর কই গেল, বুঝছো কিনা? এই যে উচ্চারণজনিত প্রবলেমের কারণে ভাষার মধ্যে অপপ্রয়োগ তৈরি হয়। আর তুমি বলো ভাই আর সুন্দর আর সুন্দর বুঝলাম, আর আছে, হ্যাঁ আছে। অধ্যবসায় শব্দকে কত মানুষ অধ্যাবসায় লিখছে, আমার ক্লাসে বসে আছে, এখন ক্লাস শুনতেছে। আমি ঠিক বলছি কিনা বলো? রচনা আসছে অধ্যবসায়, তুমি লিখে দিয়ে আসছো অধ্যাবসায়। এই সুন্দর যেমন করে ভুল, অধ্যাবসায় ঠিক তেমন করেই ভুল। মুখস্থ শব্দটাকে কত মানুষ লিখে দিয়ে আসছে মুখাস্ত, এগুলা ভুল। এগুলো উচ্চারণজনিত সমস্যা। এরকম প্রচুর প্রবলেম আছে, আরো আরো অনেক প্রবলেম আছে। আমি তোমাকে দু তিনটা দেখাইলাম। আমরা এমন ভুল করি কি করি না? কথা বলো। এই সত্যি হয় কি হয় না? হয়, এক্স্যাক্টলি। তারপরে আসো আর কি ধরনের ভুল আছে? শব্দ গঠনজনিত। হ্যাঁ, আমরা যখন শব্দ গঠন করি, শব্দ গঠন করার সময় আমরা বুঝতে পারি না যে আসলে কি বলতেছি, এটার অর্থ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই অর্থগত বিভ্রান্তি আর শব্দের গঠন দুইটা একটার সাথে আরেকটা একেবারে মনে করো যে মানিক জোরের মতো। কেন? আমি তোমাকে দেখাই। যেমন এই উৎকর্ষ শব্দটাই ঠিক, এখন তারপরে আবার অনেকে কি করে একটা তা যুক্ত করে, তোমার লেখার উৎকর্ষতা আমাকে মুগ্ধ করেছে। ভুল। উৎকর্ষ শব্দটাই নাউন, আমরা সাধারণত তা যুক্ত করে বিশেষণকে নাউন বানাই, কিন্তু উৎকর্ষ নিজেই নাউন অবস্থায় আছে, আবার তা যুক্ত করছি, শব্দ গঠন করতে গিয়ে ভুল করছি, অর্থাৎ ঠিক বানাইতে বানাইতে ভুল বানায় ফেলাইছি। বুঝতে পারছো? ঠিক বানাইতে বানাইতে ভুল বানায় ফেলাইছি, নিজেও জানি না কোথায় নিয়ে গেছি। ঠিক কেউ যখন উৎকর্ষতার সাথে সাথে যদি এরকম সৌজন্যতা বলে, তার ভদ্রতা আমাকে মুগ্ধ করেছে, এই সৌজন্যতা উৎকর্ষতা শব্দ গঠন করতে গিয়ে তুমি ভুল করে ফেলাইছো। এটা শব্দ গঠনজনিত, প্রত্যয়ের বিভ্রান্তিজনিত ভুল। এরকম নানান টাইপের ভুল আছে। শব্দটা লেখার সময়, বানানোর সময় আমি ভুলভাবে বানায় ফেলছি। এরপরে অর্থগত বিভ্রান্তিজনিত, এটার মানে শুরু আছে শেষ নাই। শুরু আছে শেষ নাই কেন? আমি তোমাকে দেখাই। যেমন ধরো একটা শব্দ হচ্ছে শয়ান, আর একটা হচ্ছে শায়িত। এখন এটারও অর্থ আছে, এটারও অর্থ আছে, ডিপেন্ড করতেছে তুমি কোন জায়গায় অ্যাপ্লাই করতেছো তার উপরে। ভালো মতো বুঝবে, এটা কিন্তু খুব টাফ। শয়ান কথাটাও ঠিক, শায়িত কথাটাও ঠিক। এখন তুমি যদি শয়নের জায়গায় শায়িত দাও আর শায়িতর জায়গায় শয়ান দাও তাহলে ভুল। কিভাবে? এই শয়ান মানে হচ্ছে জ্যান্ত মানুষের ক্ষেত্রে, জ্যান্ত মানুষ, আর শায়িত মানে হচ্ছে মরা মানুষ। সোজা কথা, মরা মানুষ। হ্যাঁ, খুব সীমিত কিছু ক্ষেত্রে ছোট বাচ্চাদের জন্য শায়িত কথাটা ব্যবহার হয়। আসো একটু ব্যাখ্যা করে বুঝাই। কবরের সামনে এপিটাফ থাকে দেখবা,
কবরের সমাধি লিপি থাকে, কার কবর এটা তার পরিচিতি থাকে। ওই যে কিন্তু লেখা থাকে এরকম, এখানে শায়িত আছেন মরহুম হাজী আব্দুল গনি, এখানে শায়িত আছেন। ভাইয়া, এই শায়িত শব্দের অর্থ নিজে শুয়ে গেছে এমন না, অন্যরা নিয়ে যাকে শোয়াই দিয়ে আসছে তারে বলা হয় শায়িত। মনে থাকবে এবার, অন্যরা নিয়ে যাকে শোয়ায় দেয় তাকে বলা হয় শায়িত। এখন যে ব্যক্তি মারা গেছে, কবরে যিনি আছেন, তিনি কি মারা যাওয়ার পরে হাইটা যায় কবরে শুয়ে পড়ছে? না তো, তাকে কাঁধে রাইখা সবাই নিয়ে ওই জায়গায় রেখে আসছে। ইয়েস নো? তিনি যেদিন মারা গেলেন, তার যখন কাফন হইলো, তার যখন জানাজাও হইলো, দাফন করার জন্য কাঁধে করে খাটিয়ায় নিয়ে তাকে শোয়ানো হয়েছে। তো নর্মালি শায়িত মানে হচ্ছে নিজে শুয়ে পড়েন নাই, তাকে নিয়ে শোয়ানো হয়েছে। আর শয়ন মানে হচ্ছে নিজেই শুয়েছে, অর্থাৎ সোজা কথা শয়ন মানে শুয়ে আছেন বা ঘুমন্ত। আর কারো বাসায় মনে করো কেউ একজন আসলে, সে বলে তোমার বাবা কোথায়, তুমি বলে বাবা বেডরুমে শয়ান। বেডরুমে শয়ান মানে বাবা বেডরুমে ঘুমাচ্ছেন বা শুয়ে আছেন। এখন কেউ যদি বলে বাবা বেডরুমে শায়িত, মানে বাবা ইন্নালিল্লাহ। বুঝতে পারছো কথা? তাহলে শয়নের জায়গায় শায়িত দিলে অর্থ কই যায়? দুইটা দুই জায়গার জন্য ব্যবহার করতে হয়, দুটোই ঠিক। ম্যাটার করতেছে তুমি কোন জায়গায় কিভাবে ব্যবহার করতেছো, তুমি কিভাবে ব্যবহার করতেছো, শব্দ দুটোই ঠিক। বুঝতে পারছো কত ডেঞ্জারাস জিনিস? আবার যেমন দেখো, আমরা সবাই সমানে বলি জন্ম জয়ন্তী, তোমার একটু পরে এটার আলোচনা আবার আসতে পারে। জন্ম জয়ন্তী এটা মারাত্মক ভুল। এটা বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম বইতে এই কথা লেখা আছে, এটা ভুল। জন্ম জয়ন্তী কেন ভুল আসো তোমার দেখাই। এই জয়ন্তী এটাকে ভাঙলে হয় জয়ের জন্য যে উৎসব, এই জয়ের জন্য যে উৎসব তারে বলা হয় জয়ন্তী। তাইলে আমরা যখন বলবো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এটা ঠিক আছে, 50 বছর হয়েছে আমরা বলতেছি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। জয়ন্তী কথার অর্থ হলো তুমি এই টাইমে এই সময়ে কোনো কিছু উইন করছিলা, সেটাকে সেলিব্রেট করার জন্য একটা বড় ফাংশনের আয়োজন করছো, সিম্পল। এটার নাম হচ্ছে জয়ন্তী। জয়ন্তীর সাথে জন্মের কি সম্পর্ক? বলো, জন্ম কি জয় করার জিনিস না তো? তাহলে জয়ের জন্য তুমি কোনো জয়, কোনো ভিক্টরি সেলিব্রেট করতেছো, ওটার নাম জয়ন্তী। তাই জন্মের উৎসব জয়ন্তী না, জন্ম যেটা সেটা ভিন্ন জিনিস। এখন যে কেউ যদি বলে যে নজরুল জন্ম জয়ন্তী, ভুল। তাহলে কি হবে? নজরুল জন্মোৎসব, এটা ঠিক আছে। রবীন্দ্র জন্ম জয়ন্তী, ভুল। ঠিক কোনটা হবে? রবীন্দ্র জন্মোৎসব, ওইটা ঠিক আছে। জন্মের সাথে উৎসব ভিন্নভাবে যায়, কিন্তু জয়ন্তীর সাথে জন্ম যায় না। এই জন্য জন্ম জয়ন্তী শব্দটাই ভুল, বলতে হবে শুধু জয়ন্তী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তুমি বলতে পারবা না স্বাধীনতার সুবর্ণ জন্ম জয়ন্তী, জি না। কথা ক্লিয়ার? এগুলো হচ্ছে তোমার অর্থগত বিভ্রান্তিজনিত ভুল। জিনিস ঠিক আছে, কিন্তু বলার সময় ভুলভাবে বলে ফেলাইছো। আর এখানে শব্দের গঠনজনিত ভুল, যেমন তুমি সারা জীবন ধরে লিখতেছো শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার। তাহলে এখন তুমি বলো শত অব্দের সমাহার যদি হয়, কথাটা যদি এটা হয়ে থাকে শত অব্দের সমাহার, আমি নিজেও একটু আগে লিখে দিয়ে আসছি, কথাটা হবে কিন্তু মূলত শতাব্দ। খেয়াল করে দেখো, এখানে শত, এখানে অব্দ, কিন্তু এখানে আমরা কোন এক অজ্ঞাত কারণে এটারে বানাই হচ্ছে শতাব্দী। এই যে শেষে একটা লেডিস প্রত্যয়, ই প্রত্যয়টা যুক্ত করি, এটার কোনো দরকারই নেই, কিন্তু আমরা করি। কেন করি কেউ জানে না, গ্রামাটিক্যাল এটা ভুল। বুঝছো এবার? সুরাইয়া ভাইয়া কেমন, কঠিন না সহজ? ব্যাপারটা হইলো, যে পরিস্থিতি তুমি এড়াইতে পারবা না, সেটাকে মোকাবেলা করার জন্য নিজেকে রেডি করাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। আমার কথা মনে হয় বুঝো নাই তোমরা। আমরা চাইলে কি মৃত্যু থেকে বাঁচতে পারবো? আজরাইল যদি আসে আর তুমি যদি বলে এখন না, আগামী বৈশাখ মাসে আসেন, এ বছরের আম লিচু ভালো করে খাই নাই, আজরাইল শুনবে? আজরাইল বলবে যে তোমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তোমাকে যেতে হবে, ফ্লাইটের সময় হয়ে গেছে, নিয়ে যাবে কিন্তু। তাহলে মৃত্যুকে আমরা কেউ এড়াইতে পারি না, মৃত্যু থেকে চাইলে আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য আমরা কি করি? আমরা আখেরাতের প্রস্তুতি নেই। আমরা আখেরাতের প্রস্তুতি নেই। তুমি নামাজ পড়তেছো মানে আখেরাতের প্রস্তুতি নিচ্ছ, তুমি রোজা রাখতেছো মানে তুমি আখেরাতের প্রস্তুতি নিচ্ছ। কথা বুঝো না? বুঝো নাই? যেহেতু তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না,
মৃত্যু তোমার ঘটবেই। সেই মৃত্যু যেন সহজ হয়, সেটা যেন ইমানের সাথে হয়, মৃত্যুর পরবর্তী জীবন যেন তোমার জন্য ভালো হয়, তার জন্য তুমি আগে থেকে রেডি হচ্ছ, প্রিপারেশন নিচ্ছ। সিম্পল ক্যালকুলেশন, এখানে এর বাইরে কোনো কথা নাই, কোনো বেশি কোনো আলাপ নাই, কথা ঠিক আছে তো? এখন যে কম্পিটিশন তুমি এড়াইতে পারবা না, যে প্রতিযোগিতার মাঠ থেকে তুমি পলায়ন করতে পারবা না, কোনোভাবেই সম্ভব না, সেটার জন্য নিজেকে প্রস্তুত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তুমি চাইলেই এইচএসসি পরীক্ষা না দিয়ে পারবা না। যদি তুমি পাশ করতে চাও, একাডেমিক পড়াশোনা কন্টিনিউ করতে চাও, তোমাকে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে, তোমাকে বিশ্ববিদ্যালয়ে যাইতে হবে, তোমাকে মেডিকেলে পড়তে হইলে, তোমাকে বুয়েটে যাইতে হইলে, তোমাকে প্রিপারেশন নিয়ে এই জার্নি করে যাইতে হবে। আমার কথা ভুল বলতে পারবা, উল্টা ধরতে পারবা, দ্বিমত করতে পারবা, কোনো চান্স আছে? নাই তো। তো যেখান থেকে তুমি চাইলে পালাইতে পারবা না, সেটার জন্য নিজেকে প্রস্তুত করাই বুদ্ধিমানের কাজ। এখন প্রশিক্ষণের শুরুতে সবারই খারাপ লাগে, কঠিন লাগে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমি মোটা লোক পুলিশের ট্রেনিং এ গিয়ে শুকাই যেতে দেখছি, আর্মি ট্রেনিং এ গিয়ে শুকাই যেতে দেখছি, স্বাভাবিক না? এখন শুরুর দিকে গেলে কি সে 10 কিলোমিটার দৌড়াইতে পারছে না? তো কিন্তু একটা সময় সে পারছে। তো তুমিও পারবা। তুমি জীবনে যে পরিমাণের ভাত খাইছো, সব ভাত যদি একসাথে রাখো এখন, এটা উহুদ পাহাড়ের সমান হবে। খেয়াল করে দেখো, যত ভাত তুমি খাইছো, কিন্তু তুমি কি একদিনে খাইছো এগুলো? এই পরিমাণ ভাত তোমার এখন দিয়ে যদি বলা হয় এখন খায়া দেখাও, তুমি পারবা? সম্ভব এটা? পৃথিবীতে এখন 700 কোটি মানুষ আছে, এই 700 কোটি মানুষকে জন্ম দেওয়ার ভার যদি একজনকে দেয়া হইতো, ওই বেটা পারতো? না তো। এই বাবা আদম, আম্মাজান হাওয়া, তাদের থেকে সন্তানাদি হইছে, তারপর প্রত্যেকে দুইটা একটা চারটা করে অবদান রাখছে। পৃথিবীতে এখন 700 সাড়ে 700 কোটি মানুষ, ধীরে ধীরে হইছে না? তুমি যে উহুদ পাহাড়ের সমান ভাত খাইছো, ধীরে ধীরে খাইছো না? একবেলাতে খাইছো? এখন তুমি ধীরে ধীরে শিখবা। তোমার 2টা সেশন আসবে, তুমি আজকে শুরু করবা তোমার জার্নি, রাইট হিয়ার রাইট নাও। যেদিন তোমার কম্পিটিশনে বসতে হবে তার আগে তুমি টপ নচ প্রিপারেশনের পর্যায়ে পৌঁছায় যাবা। আমরা আছি তো, ভয় কিসের এত? আব্দুল্লাহ বলছে ভাইয়া এটা কি সরাসরি ক্লাস হচ্ছে? না, সরাসরি ক্লাস হচ্ছে না। এটা এটা গত বছর আমি ক্লাস করছিলাম, আজকে ধরে দেখাইতেছি। আব্দুল্লাহ ফেসবুকে লাইভে ঢুকে বলতেছে সরাসরি ক্লাস হচ্ছে কিনা। আমি তোদের নিয়ে কোথায় যাবো রে? এখন বাংলাদেশ টাইম, হ্যাঁ হ্যাঁ, আজকে এখন বাংলাদেশ টাইমে কত বাজে? 10টা 24 মিনিট, 31শে মে। হচ্ছে, লাইভ হচ্ছে এবার। এই যে এখানে দেখো কত বাজে। বোঝে না ছেলে পেলে। ওকে, তাহলে 3টা কারণে ভাষার অপপ্রয়োগ হয়: উচ্চারণজনিত, শব্দ গঠনজনিত এবং অর্থগত বিভ্রান্তিজনিত। বেসিক কারণ, এর বাইরে বহু কিছু আছে। তো চলো আমরা আস্তে আস্তে শব্দগুলোর সাথে একটু পরিচিত হই। সুন্দর সুন্দর কিছু শব্দ এখানে আমি দিছি, আহ তোমরা একটু মনোযোগ দিয়ে থাকবা। এখানে কিছুক্ষণের মধ্যে তোমাকে আমি অনেক দূর নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং এখানে দেখো কত রকমের ভুল আছে আর কত রকমের ঠিক আছে দেখাই দিছি। এবং বিগত সময়ে সাধারণত বাক্যে আমরা 3 ধরনের ভুল করি, আরো অনেক ধরনের ভুল হয়, এটা প্রধানত। এরপরে আরো বাক্যের ভুলগুলো দেখাইছি এবং এখানে বাক্যে কিছু অপপ্রয়োগ এবং তার শুদ্ধ প্রয়োগ উত্তর সহ দিয়ে দিছি। বিগত বছরে বোর্ডে কেমন পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো দিছি। বোর্ড পরীক্ষাগুলোর প্রশ্ন দেখলে কি হবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আসো তোমার দেখাই। তার বিদ্রোহী আত্মার শান্তি শান্তি কামনা করছি। বিদ্রোহী আত্মা তো হয় না, দেহ থেকে যে আত্মা চলে যায় তারে বলা হয় বিদেহ আত্মা। দেহ থেকে মুক্ত আত্মাকে বলা হয় বিদেহ। এই শব্দবার আমাদের ভাষায় অনেকে বলে বিদেহী আত্মা। বিদেহী শব্দটাও ভুল, কথাটা হবে বিদেহ। অপহরণ ব্যবসায়ীকে এখন উদ্ধার করা যায়নি। অপহরণ ব্যবসায়ী না, যিনি অপহরণ হয়ে গেছেন, তাহলে অপহৃত। এই যে অপহৃত ব্যবসায়ীকে এখন উদ্ধার করা যায়নি। ছেলেটা বিদুষী হলেও বখাটে। বিদুষীটা মেয়েদের জন্য হয়, ছেলেদের জন্য বলতে হয় বিদ্বান, আর মেয়েদের জন্য বলতে হয় বিদুষী। তাহলে ছেলেটা বিদুষী, মেয়েদের কথা আসছে, এটা ভুল। তাহলে ছেলেটা বিদ্বান হলেও বখাটে। অধিক সন্ন্যাসীদের তাঁতি নষ্ট, এটা একটা প্রবাদ বাক্য, এটা হবে অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট। ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, কবিতাটা ঐক্যতান না, কবিতাটা ঐকতান। এখানে জফলা উঠাই দিতে হবে, শুধু ঐকতান বলতে হবে। আর কোনো শব্দকে কোট করলে কি করতে হয়? সিঙ্গেল কোটেশন নিতে হয়। আর যদি বাক্যকে কোট করতে হয় তখন ডাবল কোটেশন নিতে হয়। এরপরে নিরোগের লোক আসলে সখী, নিরোগের শব্দটাই ভুল, হবে নিরোগ লোক। যার গায়ে কোনো রোগ নাই তারে বলা হয় নিরোগ। তাহলে নিরোগের শব্দটা ভুল, নিতে হবে কি নিরোগ। ঠিক। আবার এখানে দেখো, আমি সাক্ষী দিব না, যিনি ব্যক্তি তিনি হলেন গিয়ে সাক্ষী।
আর সাক্ষী হিসেবে তার যে বক্তব্য সেটা হলো গিয়া সাক্ষ্য। ধরো তোমাদের দুজনের মধ্যে মারামারি হয়েছে, আমার সামনে হয়েছে, আর সালিশের সময় আমাকে উপস্থিত করা হয়েছে কথা বলার জন্য। আমি কি দেখছি? তাহলে আমি কাউসার, আমি ব্যক্তি, আমি নিজে হলাম সাক্ষী, আর আমি সাক্ষী হিসাবে যে বক্তব্যটা দিলাম ওটা হলো সাক্ষ্য। বুঝছো কি না? তাহলে এখানে যে বলা হয়েছে আমি সাক্ষী দিব না, শব্দটা ভুল, এটা হবে আমি সাক্ষ্য দিব না। এরপরে বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে, বিদ্বান বানানটা ভুল, এখানে দেখো বফলা দিয়ে কারেক্ট করে দিয়েছে, নাম্বার হয়ে গেছে। তিনি সম্ভ্রান্তশালী বংশে জন্মেছেন, সম্ভ্রান্তর পরে আর শালী হয় না, সম্ভ্রান্ত এটা একটা অ্যাডজেক্টিভ, সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। বুঝছো? রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর, প্রতিভা আবার ভয়ঙ্কর হয় কেমনে? পজিটিভ শব্দ নেগেটিভ শব্দ তো বুঝো। তো প্রতিভা ভয়ঙ্কর না, প্রতিভা হয় অসাধারণ, অনন্য, সুন্দর, চমৎকার, এরকম কথা কি বুঝছো? তাহলে কি খুব কঠিন? এগুলো বিগত বছরের বোর্ড কোশ্চেন, 24-এর 19-এর প্রশ্ন এগুলো। পারবা না? পারবা না? পারবা। পারতে হলে কি লাগবে? একটু টেক্সচুয়াল নলেজ লাগবে, এটুকুই, আর কিছু না। তো চলো আমরা এগুলোর সাথে একটু পরিচিত হই। দেখো, অত্র, যত্র, তত্র, এই অত্র শব্দের অর্থ হলো এখানে, অত্র মানে হচ্ছে এখানে। আর যত্র শব্দের অর্থ হলো অত্র, তত্র, যত্র। খেয়াল করে দেখো, অত্র মানে যদি এখানে হয় তাহলে যত্র শব্দের অর্থ কি হবে? যেখানে। আর তত্র শব্দের অর্থ কি? সেখানে না, তত্র মানে হলো সেখানে। এখন আমরা অনেক সময় এই এই অর্থে অত্র কথাকে ব্যবহার করি, বুঝো নাই? কেউ যদি বলে যে অত্র জনসভায় প্রধান অতিথি হয়েছেন ফয়সাল, অত্র মানে এই জনসভায়, ধরো আমি জনসভায় দ্বারা বক্তব্য দিচ্ছি, বক্তব্য দেওয়ার সময় বললাম অত্র জনসভায়, শব্দটা ভুল হবে। কথা বুঝছো? কারণ অত্র শব্দের অর্থ এখানে না, অত্র শব্দ কি বলে, অত্র এই না, অত্র মানে হচ্ছে এখানে। আমি বললাম যে অত্র আসন গ্রহণ করেছেন, মানে এখানে আসন গ্রহণ করেছেন, এবার ঠিক আছে। কিন্তু এখানের জায়গায় যদি এই অর্থে ব্যবহার করি, অর্থাৎ এটার অত্র মানে হচ্ছে এখানে, যদি তুমি এই অর্থেটাকে ব্যবহার করো তাহলে ভুল হবে। এটা হচ্ছে পয়েন্ট, যেটার যে অর্থ সেটাকে সেই জায়গায় রাখা লাগবে। এরপর আসো আকণ্ঠ পর্যন্ত, এটা সমাসের থেকে আসছে প্রশ্নটা। দেখো, এই হলো কণ্ঠ পর্যন্ত, এটাকে বলা হয় আকণ্ঠ। তো কণ্ঠ পর্যন্ত মানে হচ্ছে আকণ্ঠ। এর মানে দেখো এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে কণ্ঠ। এই শব্দের অর্থ হলো পর্যন্ত। তাহলে দেখো তো, যেটা কণ্ঠ পর্যন্ত সেটার অর্থই হলো আকণ্ঠ, আর মানে হচ্ছে পর্যন্ত। এখন কেউ যদি এমন বলে যে আকণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ পর্যন্ত, খেয়াল করে দেখো তো, এই শব্দের অর্থ হইতো পর্যন্ত, তাহলে আমি বলার পরে আবার কি পর্যন্ত বলার দরকার আছে? আমি শুধু আকণ্ঠ বলবো তাইলেই হবে। যেমন ধরো, বেশি খাইলে, আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, বেশি খাইলে স্বাস্থ্য খারাপ হয়, এটা হচ্ছে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্য হানি ঘটে। এখন কেউ যদি বলে আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্য হানি ঘটে, কথাটা ভুল। বোঝো নাই কথাটা? মানুষ কম খাইলে মরে না, বেশি খেলে মরে। কথা ক্লিয়ার? কেউ যদি বেশি খায় তাহলে তার শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ওই কথাটা এটা, যে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এখন আকণ্ঠের পরে আর পর্যন্ত হবে না, এটা ভুল, কারণ পর্যন্ত শব্দটার অর্থ হিসাবে এখানে আসছে। তুমি দুইটার একটা বলবা। হ্যাঁ, তুমি যদি পর্যন্ত বলতে চাও তাহলে তুমি এরকম বলো, তুমি বলো যে কণ্ঠ পর্যন্ত, তাহলে ঠিক আছে। তাহলে হইলে পর্যন্ত হবে না, পর্যন্ত হইলে হবে না, ব্যাস। এরপরে অশ্রু জল, তোমরা জানো, এটা মনে হয় সবার জানার কথা। এই অশ্রু শব্দের অর্থ কি? অশ্রু মানেই হচ্ছে চোখের জল। এখন অশ্রুর পরে আর তুমি যখন জল বলবা, এটা হলো রিডান্ডেন্সি, ইংলিশে বলা হয় রিডান্ডেন্সি, বাংলায় বলা হয় বাহুল্য দোষ, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার। আমি বললাম তোমার প্রেমের বিরহে অশ্রুতে বুক ভেসে গেল, তাহলে অশ্রুতে বুক ভেসে গেছে মানে চোখের জলে বুক ভেসে গেছে। এখন কেউ যদি বলি অশ্রুর জলে বুক ভেসে গেল, এটা ভুল। যেটা অশ্রু সেটাই চোখের জল, অর্থাৎ অশ্রু শব্দটার ভিতরে জল কথাটা আছে, অতিরিক্ত তোমার জল বলার দরকার নেই। অধীনস্থ, অধীনের পরেই আবার স্থ বলার দরকার হয় না, অধীন মানেই হচ্ছে সে আমার আয়ত্তে আছে বা অধীনে আছে। এরপরে ইদানিং কাল, ইদানিং শব্দের ভিতরে কাল কথাটা আছে, বুঝো নাই? এদিকে দেখো, ইদানিং কথার ভিতরে কাল কথা আছে, অশ্রুর ভিতরে যেমন জল ছিল। এই ইদানিং মানে হচ্ছে কাছাকাছি সময়,
কাছাকাছি সময়। এখন তুমি বলো ভাইয়া সাম্প্রতিক কাল লিখলেন না কেন, কাছাকাছি সময় কেন লিখলেন? ইয়াস, সাম্প্রতিকের পরে কাল বলাটাও ভুল। কেউ যদি বলে সাম্প্রতিক কালে আমি দেখেছি, সাম্প্রতিক মানেই হচ্ছে কাছাকাছি টাইম। সাম্প্রতিকের পরে কাল বলতে হয় না। যেমন পরীক্ষা চলাকালীন সময় বিরক্ত করবেন না, অথবা এসি চলাকালীন দরজা বন্ধ রাখুন, অথবা এসি চলাকালীন সময়ে দরজা বন্ধ রাখুন। এখন বলো তো, চলার মধ্যে কালীন আছে না, আবার কেন সময়? বুঝছো না? বুঝো নাই? তাহলে এসি চলাকালীন দরজা বন্ধ রাখুন, এটাই ঠিক। কেউ যদি বলে এসি চলাকালীন সময়, ভাইয়া কালীন আর সময় দুইটা একই তো কথা, একটা নিবা দুইটা নিবা না। তাহলে এসি চলাকালীন দরজা বন্ধ রাখুন, এটাই সত্য। ঠিক এরকমই সাম্প্রতিকের পরে কাল বলার দরকার হয় না। আমি সাম্প্রতিক তার সাথে দেখা করেছি, এটা কারেক্ট। সাম্প্রতিক সময়ে দেখা করছি, এটা ভুল। ঠিক এরকম ইদানিং কথার ভিতরে কাল আছে, ইদানিং তার সাথে আমার দেখা হয়, মানে এই কাছাকাছি সময় তার সাথে আমার দেখা হয়, ইদানিং কালে দেখা হয়, কথাটা ভুল। এই জন্য ইদানিং মানে কাছাকাছি সময়, ইদানিং এর পরে কাল বলতে হয় না, শুধু ইদানিং বললেই হবে, আর কাল লাগে না। এরপরে আশ্চর্য আশ্চর্যান্বিত, অনেকটা তোমাদের যে ভাইয়া দেখাইছিলাম যে এখানে শয়ন এবং শায়িত, যেভাবে দুটোই ঠিক, ডিপেন্ড করতেছে তুমি কেমন ব্যবহার করো তার উপরে। আশ্চর্য এবং আশ্চর্যান্বিত দুটোই ঠিক, আশ্চর্যটাও ঠিক, আশ্চর্যান্বিতও ঠিক, ডিপেন্ড করতেছে তুমি কেমনে ব্যবহার করো তার উপরে। আসো দেখা, এটা খুবই ইন্টারেস্টিং। দেখো, মনে রাখবা, আশ্চর্য মানে হচ্ছে কোনো বস্তু, আর আশ্চর্যান্বিত মানে হচ্ছে অনুভূতি। দেখো, আশ্চর্য মানে বস্তু, আশ্চর্যান্বিত মানে অনুভূতি। তাহলে আশ্চর্য হলাম এটা ভুল, আশ্চর্যান্বিত হলাম এটা ঠিক। যেমন দেখো, আমরা আশ্চর্য দেখে আশ্চর্যান্বিত হলাম, এই বাক্যটার দিকে খেয়াল করো। আমরা আশ্চর্য দেখে কি হলাম? আশ্চর্যান্বিত হলাম। ধরো, আশ্চর্য মানে হচ্ছে তাজমহল। তুমি যখন ইংরেজিতে বলো তখন তো ঠিকই বলো সেভেন ওয়ান্ডার্স। সেভেন ওয়ান্ডার্স মানে কি? সপ্তাহ আশ্চর্য। তাহলে সপ্তাহ আশ্চর্য মানে আশ্চর্য হওয়ার জিনিস না রে পাগলা, আশ্চর্য দেখার জিনিস। তুমি আশ্চর্য দেখো আর আশ্চর্যান্বিত হও। তুমি তো ঠিকই ইংরেজিতে বলো আই এম সারপ্রাইজড, ওই সারপ্রাইজড মানে আশ্চর্যান্বিত। আর যেটা দেখেছো সেটা ওয়ান্ডার্স, সেটা আশ্চর্য। এর মানে শব্দ দুটোই ঠিক, ম্যাটার করতেছে তুমি কেমনে ব্যবহার করতেছো তার উপরে। তোমার ব্যবহার যদি ঠিক হয় তাহলে শব্দ ঠিক, আর তোমার ব্যবহার যদি ভুল হয় শব্দ ভুল। অর্থাৎ এটা তোমার নিজের উপর নির্ভর করে, কথা দুটোই ঠিক। তাহলে আমরা আশ্চর্য হলাম কথাটা ভুল, আমরা আশ্চর্য দেখলাম এবং আশ্চর্যান্বিত হলাম। এরপরে আসো দাহ্য শক্তি। এটা যারা সায়েন্স পড়ছো তোমরা মনে হয় জানো, এখানে যারা সায়েন্সের আছো, ফিজিক্স এটা পড়ানো হয়। দাহ্য শক্তি কথাটা শব্দটাই ভুল, এটা হবে দাহিকা শক্তি। দাহ্য মানে হচ্ছে জ্বলবার উপযোগী, বুঝো নাই? এয়ার ফ্রেশনারটা কই? এয়ার ফ্রেশনার যাদের হাতের কাছে আছে হাতে নাও, নিয়ে দেখো ওই জায়গায় পরিষ্কার লেখা আছে, সাবধানতার জায়গায় লেখা আছে যে দাহ্য পদার্থ। দেখো, হ্যাঁ, দাহ্য পদার্থ মানে হচ্ছে তুমি এটাকে যখন রাখবা একটু ঠান্ডা টেম্পারেচারে রাখবা, বলা হয় 50 ডিগ্রি বা তার আশপাশে খুব সম্ভবত, এর উপরে রাখতে হয় না। যেখানে পরিষ্কার লেখা আছে আমি দেখতে পাচ্ছি, এই যে 50 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রার সংস্পর্শে আসবে না, রাখবেন না। প্রথমে সতর্কতা বলা আছে, এটি একটি দাহ্য পণ্য। দাহ্য মানে এটা জ্বলবার মতো ক্ষমতা আছে, জ্বলে যায়, পুড়ে যায়, মানে আগুনের কাছাকাছি গেলে ভিতরেটার মধ্যে যে গ্যাস আছে এটা দুম করে ফাইটে যাবে, বুঝছো? এখন দাহ্য শক্তি মানে দেখো ভুল হয়েছে কিনা শব্দটা। আমরা বললাম যে ইঞ্জিনটার ক্ষমতা কত, এরকম এটা দাহিকা শক্তি কত। দাহ্য মানে কি ইঞ্জিন জ্বলে যাবে? দাহ্য মানে যেটা দহন হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, জ্বলে যেতে পারে, এটা ভুল। আর দাহিকা মানে হচ্ছে কতটুকু এনার্জি পুড়িয়ে সে কতটুকু গতি বা শক্তি তৈরি করতে পারে। এজন্য দাহ্য শক্তি শব্দটাই ভুল, বলতে হবে হচ্ছে দাহিকা শক্তি। এই যে বলি রাখছি এখানে দেখো, দহন বা দাহ করা শক্তি বোঝাতে দাহ্য শক্তি লেখা শব্দটা ভুল প্রয়োগ। দাহ্য শব্দের অর্থ যা সহজে দগ্ধ হয় বা দহনযোগ্য, যেটা সহজে পুড়ে যেতে পারে। কেবলমাত্র শুধুমাত্র একটা বলতে হয়, দুটোই না। যেমন তুমি হয় বলবা হচ্ছে হয় কেবল, না হয় বলবা মাত্র। ঠিক এখানেও এরকম বলবা শুধু অথবা বলবা মাত্র।
কেবল আমি যাব এটা ঠিক, কেবলমাত্র আমি যাব এটা দরকার নেই, শুধু তুমি কথা বলবে এটা ঠিক, শুধুমাত্র তুমি কথা বলবে এটা ভুল। বুঝছো কিনা? এই বলো, আমাদের ভাষায় প্রচুর পরিমাণে ভুল আমরা করি। ইংলিশ ক্লাস হওয়ার কথা ছিল সুরাইয়া, এক্স্যাক্টলি। হিমেল ভাইয়া অলরেডি আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আমরা যখন 11টা বাজবে বাংলা ক্লাস শেষ করব, দেন ইংলিশ ক্লাস শুরু হবে। কথা কি বুঝতে পারছো? এতদিন কি তাহলে আমরা ভুল পড়ে আসছি? ইয়েস, অবশ্যই ভুল পড়ে আসছো। আমরা কথার সময় ভুল বলি, লেখার সময় ভুল লেখা যাবে না। এবার বুঝছো? বলার সময় তো আমরা কম বেশি সবাই যে যেরকম পারতেছি বলতেছি, মানে আমার মনের ভাব তুমি বুঝতে পারলেই হলো, তোমারটা আমি বুঝতে পারলেই হলো, ঠিক আছে। কিন্তু যখন তুমি লিখবা তখন চেষ্টা করবা ভুল যেন না হয়। এরপর উৎকর্ষতা, এই শব্দটা ভুল। উৎকর্ষতা বলতে কোনো শব্দ নাই, উৎকর্ষ হবে, কারণ উৎকর্ষ শব্দটাই নাউন। উৎকর্ষ শব্দটাই নাউন, পরে তা যুক্ত করে নাউন করার দরকার নেই। সাধারণত আমরা তা যুক্ত করে নাউন করি, বুঝো না? আমি দেখাই। ইংলিশে এই যে পুয়ার, এটা কি বলতো? দরিদ্র না দারিদ্র না দরিদ্রতা? এটাকে যখন তুমি নাউন করো তখন কি লেখো? লেখো পোভার্টি। তো পোভার্টি লেখার পরে কি লেখো? বাংলায় লেখো কিন্তু দারিদ্র, এটা লেখো। অথবা লিখো দরিদ্রতা। আমি বললাম দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, তো তুমি দেখো ওইটাকে সাবজেক্ট করার সময় লিখো পোভার্টি। আচ্ছা, এখন পোর মানে হচ্ছে দরিদ্র, বুঝছো কথা? এই দেখো, এই দরিদ্র শব্দের সাথে তুমি যখন তা যুক্ত করছো তখন নাউন হয়ে গেছে। এর মানে আমরা বাংলায় সাধারণত কোনো বিশেষণের পরে যদি তা যুক্ত করি সেটা বিশেষ্য হয়। তাইলে এই যে উৎকর্ষ শব্দটা, উৎকর্ষ এই শব্দটা অলরেডি নাউন অবস্থায় আছে। তুমি যখন তার সাথে তা যুক্ত করবা অতিরিক্ত নাউন হয়ে যাবে, এটা রিডান্ডেন্ট বা বাহুল্য দোষ, অতিরিক্ত ব্যবহার করছো। ঠিক এখানে দারিদ্র এইভাবেই ঠিক আছে, কেউ যদি এটার পরে আবার তা যুক্ত করে এটা ভুল হবে, কিন্তু দরিদ্র পরে তা দিলে কোনো অসুবিধা নেই। বুঝছো? এটা 4টা ফরম্যাট আছে, আমি লিখে দিচ্ছি। যদি তুমি দরিদ্র বলো, এই দরিদ্র ঠিক আছে, দারিদ্র এটাও ঠিক আছে, দরিদ্রতা এটাও ঠিক আছে। এই ফরম্যাটগুলোর দিকে খেয়াল করো। তারপরে দৈন্য এটা ঠিক আছে, তারপরে দীনতা এটা ঠিক আছে, তারপরে দিন এটাও ঠিক আছে। সবগুলো সেম অর্থ। দিন মানে গরিব, এই দিন, আর হলো দরিদ্র। এই দীনতা মানে হলো দরিদ্রতা, এই দারিদ্র মানে হলো দৈন্য। এই সেম ফরম্যাট গুলো এখানে কয়টা লিখলাম আমি? 1 2 3 4 5 6। এই 6টা চোখে ভাষায় রাখো। এই 6টাকে যদি অন্য কোনো রূপে দেখো তাহলে বুঝবা এটা ভুল হয়েছে। অর্থাৎ এখানে যদি তা দেখো ভুল, এখানে তা দেখলে ভুল, এখানে দৈন্যর পরে তা দেখলে ভুল, এখানে দিনের পরে তা দেখলে ভুল। হুম, এই যে দৈন্য ভুল, ও আচ্ছা আচ্ছা দীনতা লিখছি আমি, না সরি, এই দীনতা কথাটা ভুল। দৈন্য ঠিক আর দিন ঠিক, বুঝতে পারছো? দৈন্যতা শব্দটা ভুল হবে। এগুলো একটু মাথায় রাখবা। ওকে, তাহলে দরিদ্র, দৈন্য, দৈন্যতা শব্দটা লেখা যাবে না, দৈন্যতা ভুল। তারপরে দিন, দিন মানে হচ্ছে গরিব। ও দীনতাও তো ঠিক, দৈন্যতা ঠিক না, দীনতা ঠিক, কিন্তু এই যে দিন কথাটা ব্যবহার করো, এটা দিয়ে শব্দের কাজ চলে যাচ্ছে, আর দরকার নেই। এরপরে আসো ভাষাভাষী। ভাষাভাষী মানে হচ্ছে ভাষী, ভাষাভাষী হলো ভাষী। দেখো আমি বললাম বাংলা ভাষী মানুষ, বাংলা ভাষী মানুষ 30 কোটি। তাহলে বাংলা ভাষী মানুষ হচ্ছে বাংলা ভাষায় কথা বলে এমন মানুষ। ভালো মতো বুঝবা, বাংলা ভাষায় কথা বলে এমন মানুষ। এখন তুমি যখন বলবা ভাষা ভাষী, এখন বলো তো এটা কেন ভুল হয়েছে? ভাষাভাষী কথাটা কেন ভুল, কে বলতে পারো? এবার বলো। এনিবডি? ভাষাভাষী কেন ভুল? দরিদ্রতা হয় কি? দরিদ্রতা হয়, দারিদ্রতা হয় না। দরিদ্রতা হয় কিন্তু দারিদ্রতা হয় না। এই যে দেখো,
দরিদ্রতা, দারিদ্র, দরিদ্র, দৈন্য, দীনতা, যে ফরম্যাটগুলো লিখলাম এই সবগুলো ঠিক, এর বাইরে অন্য ফরম্যাটে ভুল, এটা বলছি আর কি। আচ্ছা, ভাষাভাষী নিয়ে কথা বলছিলাম। ভাষাভাষী কেন ভুল? কেউ কি বলতে পারছো ভাষাভাষী কেন ভুল? এই ভাষী শব্দের অর্থ হচ্ছে ভাষা ব্যবহারকারী। এই ভাষী শব্দের অর্থ হচ্ছে ভাষা ব্যবহারকারী। এখন তুমি বলো তো, আমি বললাম যে বাংলা ভাষী মানুষ 30 কোটি, মানে বাংলা ভাষা ব্যবহারকারী মানুষ 30 কোটি। এখন ভাষী বলার পরে আর ভাষা বলার দরকার আছে? এটা ভুল। ভাষাভাষী হয় না, বাংলা ভাষী হয়। পূর্বাহ্ন, বানান ঘটিত অপপ্রয়োগ। কিভাবে? দেখো, আমি যখন বলি অপরাহ্ন, এই যে রর পরে কি আসছে? মূর্ধন্য আসবে। ঠিক যখন বলি পূর্বাহ্ন, এটাও রেফে পরে মূর্ধন্য আসে। কিন্তু যখন বলি আমি মধ্যাহ্ন, তখন দন্তান্ন আসবে, দন্তান্ন পাশে থাকে। যখন বলি আমি সায়াহ্ন দন্তান্ন আসবে, দন্তান্ন পাশে থাকে। অর্থাৎ সোজা কথায় যদি বলি, দেখো অপরাহ্ন, তারপরে হচ্ছে পূর্বাহ্ন, তারপরে হলো মধ্যাহ্ন, আর হলো তোমার সায়াহ্ন। এগুলো সবগুলো হচ্ছে, এই দুটাই হচ্ছে দন্তন্য। আর এখানে এই নিচে দিতে হবে, এই দুটো হচ্ছে মূর্ধন্য। কেন? তোমরা জানো যে নত্যম সত্য বিধান অনুযায়ী র তারপরে মূর্ধন্য বসে। এই যে পূর্বাহ্ন উপরে রেফ অবস্থায় আছে, অপরাহ্ন র আছে, র থাকার কারণে মূর্ধন্য, রেফ থাকার কারণে মূর্ধন্য। বাস। এখানে দেখো মধ্যাহ্ন এবং সায়াহ্ন, এখানে র বা রেফের কোনো অস্তিত্ব নেই, সুতরাং এখানে হবে দন্তন্য। তো দন্তন্য পাশে হয় আর মূর্ধন্য নিচে হয়, এটা মাথায় রাখবা। তাহলে আমরা একটা বানান থেকে শিখলাম পূর্বাহ্ন। প্রথমত বানান ঘটিত অপপ্রয়োগ। আবার অন্য শব্দের অর্থ হচ্ছে দিন। এখন তোমার পূর্বে আমি এসেছি, এটা ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে তোমার পূর্বাহ্নে আমি এসেছি, এটা ভুল। ধরো দুই বন্ধু এক জায়গায় সকাল 10টায় মিট করার কথা, একজন আসছে হচ্ছে 9:45, একজন আসছে 10টা 5-এ। তো যে আগে আসছে সে বলতে পারবে আমি তোমার পূর্বে এসেছি, কিন্তু সে যদি বলে আমি তোমার পূর্বাহ্নে এসেছি, তাহলে শব্দটা ভুল। পূর্বাহ্ন মানে হচ্ছে দিনের পূর্বভাগ, দিনের পূর্বভাগ মানে সকালবেলা। তাহলে আমি তোমার সকালবেলা এসেছি, কথাটা ভুল না? অন্য শব্দের অর্থ দিন। তোমরা যে পড়ছো না আহ্নিক গতি, বার্ষিক গতি, এই যে আহ্নিক, এই যে অন্য, এই অন্য শব্দের অর্থ হলো গিয়ে দিন। পূর্বাহ্ন মানে হচ্ছে দিনের পূর্বভাগ, মধ্যাহ্ন মানে দিনের মধ্যভাগ, সায়াহ্ন মানে দিনের শেষ বেলা, অপরাহ্ন মানেও দিনের শেষ বেলা, অন্য মানে হচ্ছে দিন। সাম্প্রতিক কালের ব্যাখ্যা দিয়ে দিছি অলরেডি। এরপরে ঠিক সঠিক মূলত দুটোই ঠিক, বাদ দিতে পারবা না। তাপদাহ, এই কথাটা ঠিক না, এটা তাপদাহ বলতে হবে না। এখন গরম যদি হয় তাহলে বলতে হবে দাবদাহ। তাপ আর দাহ একই অর্থ হয়ে যায়, হবে দাবদাহ। বৈদেহী বিদেহী দুটোই ভুল, কথাটা হবে বিদেহ, যেটা তোমাদেরকে বোর্ড কোশ্চেনে দেখাইছি। বিদেহ মানে দেহ থেকে যে আত্মা চলে গেছে এটাকে বিদেহ আত্মা বলে। কৃতি, কৃতি এটা খুব চমৎকার একটা রুলস, আসো একটু দেখি। এই কৃতি শব্দের অর্থ হচ্ছে কাজ, আর এই কৃতি শব্দের অর্থ হচ্ছে স্মরণীয়। বুঝছো? এবার দুটো আলাদা জিনিস। তাহলে বাক্যে আমরা যাই, আমরা বললাম কৃতি করলে মানে কাজ করলে, কৃতি হয়, কাজ করলে স্মরণীয় হয়। এবার দেখো বুঝছো কিনা, একটা রস্যইকার একটা দীর্ঘইকার, দুটোর অর্থ আলাদা। এই কৃতি কাজ, কৃতি স্মরণীয়। এরপরে স্বাক্ষর, স্বাক্ষর এটাও খুবই চমৎকার। দেখো এই স শব্দের অর্থ হচ্ছে নিজ না সাথে, এই স শব্দের অর্থ নিজ। যখন তুমি বফলা দিবা, যেমন স্বনামধন্য, স মানে হচ্ছে নিজ, আর শুধু দন্ত স শব্দের অর্থ হচ্ছে সাথে। এখন স্বাক্ষর, আমি যখন বলবো এই স্বাক্ষর, তাইলে এই সাথে বা সহ। আর যখন বলবো হচ্ছে এই স্বাক্ষর, তখন বলবো হচ্ছে নিজের দেয়া অক্ষর বা সিগনেচার। এর মানে আসো বাক্যে যাই, বাক্যে বলবো স্বাক্ষর লোক স্বাক্ষর দিলেন। এবার দেখো বুঝছো কিনা, এই স্বাক্ষর শব্দের অর্থ হচ্ছে অক্ষর জ্ঞান আছে এমন, অক্ষর জ্ঞান সম্পন্ন। স্বাক্ষর মানে সমানে সহ। আর এই স্বাক্ষর শব্দের অর্থ সোজা কথায় সিগনেচার, স্ব অক্ষর। যখন সিগনেচার দিলাম, মনে করো আমি সিগনেচার দিলাম, তাহলে এটা আমার নিজের অক্ষর।
তাহলে যখন তুমি বফলা দিচ্ছ, এই স্বাক্ষর শব্দের অর্থ হচ্ছে নিজের অক্ষর, সিগনেচার। আর শুধু স্বাক্ষর শব্দের অর্থ যার অক্ষর জ্ঞান আছে। এই স শব্দের অর্থ সহ, এই স শব্দের অর্থ সাথে। আমি কি বুঝাতে পারছি? ডান। এরপরে আসো শব্দের গঠনগত অপপ্রয়োগ বা অশুদ্ধি। এখানে আমরা পিডিএফ এগুলো দিয়ে দিচ্ছি, তোমরা পাওয়া যাবা। পরীক্ষা যখন শেষ হবে, সরি ক্লাস যখন শেষ হবে তখন তোমরা পিডিএফ আকারে এটা পাবা। এখান থেকে পড়লে দেখবা অশুদ্ধ এবং শুদ্ধ পাশাপাশি দিছি। দেখো অসহ্যনীয় কথাটা হয় না, কথাটা হবে অসহ্য। হ্যাঁ, কেউ যদি নিয় বলতে চায় তাহলে অসহনীয় বলতে পারবে, সেক্ষেত্রে ওই জায়গা থেকে জফল উঠাই দিতে হবে। ঠিক অস্তমান এই শব্দটা ভুল, এটা হবে অস্তায়মান। অতল স্পর্শী হয় না, অতল স্পর্শ হয়। যেমন এই সমুদ্রটা অনেক গভীর, ঠিক আছে, এর গভীরতা যেন মাপায় যায় না, এর অতল, এটাকে স্পর্শ করা যায় না। তো সেক্ষেত্রে অতল স্পর্শী বলা যাবে না, বলতে হবে অতল স্পর্শ। একত্রিত শব্দটা ভুল, একত্র, আমি তিনজনকে একত্রিত করেছি, কথাটা ভুল, আমি তিনজনকে একত্র করেছি। কেবলমাত্র বুঝাই দিয়ে আসছি। চাপল্যতা হয় না, হয় চাপল্য অথবা চপলতা। ইতিপূর্বে হবে না, হবে ইতপূর্বে। এটাকে যদি তুমি ওকার দিয়ে করো তাইলেও হবে ইতপূর্বে, চলবে। ঠিক সৌন্দর্যতা ভুল, হবে সৌন্দর্য বা সুন্দরতা। সৌজন্যতা ভুল, হবে সৌজন্য বা সুজনতা। এরপরে অধীনস্থ হবে না, শুধু অধীন হবে, কারণ অধীন মানেই আমার আয়ত্তে আছে, তারপরে স্থ বলার দরকার নেই। অগ্রসরমান হয় না, অগ্রসর হয়। অশ্রু জল, অশ্রু শব্দের ভিতরে জল আছে, এই জন্য জল বাদ দিয়ে শুধু অশ্রু বলতে হয়। ঐক্যতা কথাটা ভুল, এটা হবে শুধু ঐক্য। কার্পণ্যতা হবে না, হবে হয় কার্পণ্য, না হয় কৃপণতা। নিরহংকারী হয় না, হবে নিরহংকার। সুকেশিনী হবে সুকেশা বা সুকেশী। সুকেশী বললেই নারী বোঝায়, সুকেশা বললেই নারী বোঝায়, আবার ইনি শব্দ যুক্ত করতে হয় না। এটা সত্য যে ইনি দিয়ে নারী বোঝায়, যেমন গোয়ালা গোয়ালিনী, তাই না? এটা সত্য যে ইনি দ্বারা নারী বোঝায়, কাঙাল কাঙালিনী। কিন্তু এখানে সুকেশী বললে অলরেডি নারী বোঝায় ফেলছে, তারপরে আর ইনি যুক্ত করতে হয় না। সুস্বাগত হয় না, শুধু স্বাগত হয়। সবিনয় পূর্বক হয় না, হয় সবিনয় অথবা বিনয় পূর্বক। তাহলে এই জিনিসগুলো জাস্ট একটু দেখলে পারবা, আশা করি। এটাতে তোমার প্রবলেম হওয়ার কথা না, যেহেতু আমরা ভুলটা এবং ঠিকটা পাশাপাশি দিয়ে দিছি। এখন আসো কিছু বাক্যের দিকে আমরা তাকাই, কেন এই বাক্যগুলো ভুল, একটু মজা পাবা। দেখো, একথা প্রমাণ হয়েছে। আচ্ছা, তুমি যখন ইংলিশে ম্যাথ করছিলা শেষে কি লিখছিলা? লিখছিল হচ্ছে প্রুভড। মনে করে দেখো, তোমাকে বলছিল যদি এক্স প্লাস ওয়াই সমানত হয় এবং এটা সমানত হয় তাহলে প্রমাণ করো যে এটা এটার সমান এটা। তখন তুমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিছো, নিয়ে তুমি প্রমাণ করছো, প্রমাণ করে নিচে লিখছো প্রুভড, মানে প্রমাণ করে ফেলেছো অলরেডি, রাইট? তাহলে প্রমাণ করে ফেলেছি মানে কি, প্রমাণ হয়েছে না প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়েছে। টেন্স জনিত ভুল হয়েছে, শব্দের গঠন জনিত ভুল হয়েছে। আবার খাঁটি গরুর দুধ শুরুর দিকে পরে আসে, তোমাকে খাঁটি গরুর দুধ ভুল, গরুর খাঁটি দুধ ঠিক হবে। এরপরে সকল শিক্ষার্থীগণ, দেখো সকল কথাটা বহু বচন, শিক্ষার্থীগণের গণ কথাটাও বহু বচন, তাহলে তুমি যে কোনো একটা নিবা। বাহুল্য দোষ আছে এখানে, তাই না? প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার, তাহলে বলবা সকল শিক্ষার্থী অথবা বা শিক্ষার্থীগণ, একটা নিলেই হবে। ছোট নাটকটি, ছোট নাটক হয় না, নাটিকা হয়। তোমরা যখন ইয়ে পড়ছো, লিঙ্গান্তর পড়ছো, নরবাচক এবং নারীবাচক শব্দ, মনে করে দেখো। ইকা দ্বারা গায়ক গায়িকা নায়ক নায়িকা, একটু দেখো, এই গায়ক শব্দের পরে যখন ইকা যুক্ত করছো সমান সমান কি হয়ে গেছে? গায়িকা। আবার ধরো এই যে নায়ক, তার সাথে কি যুক্ত করছো? ইকা, কি হয়ে গেছে? নায়িকা। তাহলে ইকা দ্বারা স্ত্রীলিঙ্গান্তর করা হয়, এটা সত্য। আবার দেখবা ওইখানে একটা রুলস আছে, ইকা দিয়ে ক্ষুদ্র বোঝায়, মনে করে দেখো। তাহলে কি কিরকম ক্ষুদ্র বোঝায়? দেখো এরকম পুস্তক আর তার সাথে হলো ইকা, এবার কি হয়ে যাবে? এবার হবে হলো পুস্তিকা। তাহলে পুস্তিকা মানে হচ্ছে সাইজের ছোট বই। ঠিক ঠিক এই রুলেই পড়ছে। এই হলো নাটক আর তার সাথে হলো ইকা, তার নাম হলো হলো নাটিকা। নাটিকা মানে সাইজের ছোট নাটক, এক অঙ্ক সর্বোচ্চ ছোট টাইপের নাটক। ঠিক মালা, তার সাথে যখন তুমি ইকা দিবা তখন কি হবে? মালিকা, অর্থাৎ ছোট সাইজের মালা। ঠিক গীত থেকে হয়ে যায় গীতিকা। আচ্ছা, এখন দেখো ছোট নাটকটি, তাহলে ছোট নাটক বলতে কোনো শব্দ নাই, কত হবে? নাটিকা। নাটক আর ইকা, নাটিকা। ক্ষুদ্রার্থে এখানে ইকা যুক্ত হয়েছে, তাহলে ইকা দ্বারা আমরা
লেডা থেকে লেডি বানাই, লেডা বুঝো তো, পুরুষ। যদি এটা লেডি হয়ে থাকে তাহলে এটাকে আমি বলি হচ্ছে লেডা, বুঝছো? এটা যদি হয় লেডি, এটা হলে গিয়ে লেডা। তো আমরা লেডা থেকে কি বানাই? লেডি বানাই, ইকা যুক্ত করে। আবার ইকা দিয়ে তুমি চাইলে ক্ষুদ্র সাইজে ছোট বুঝাইতে পারবা। এখন ছোট নাটক বলতে কোনো শব্দ নাই, ছোট নাটিকা হবে না, ছোট নাটিকাও হবে না, হবে শুধু নাটিকা। নাটিকা মানে হচ্ছে সাইজে ছোট নাটক। এরপরে অর্ধাঙ্গিনীর অশ্রুজল, অর্ধাঙ্গিনী শব্দটা ঠিক নাই, অর্ধাঙ্গী মানে হচ্ছে বউ, স্ত্রীলিঙ্গে অর্ধাঙ্গী। তো অর্ধাঙ্গী বলে ইনি বলার দরকার হয় না। অশ্রুজল শব্দ ভুল, তোমাদের দেখাইছি। এটা হলো তোমার অশ্রু হবে শুধু, অপমান হয় না, অপমানিত হয়। এরপরে চাক্ষুষ প্রত্যক্ষ করছে, চাক্ষুষ মানে চোখের সামনে, প্রত্যক্ষ করা মানে হলো দেখা। তো যেটা প্রত্যক্ষ সেটাই তো চাক্ষুষ, প্রত্যক্ষ করছে মানে চোখের সামনে ঘটছে, চাক্ষুষ মানে চোখের সামনে ঘটছে। তাহলে দুটো একসাথে হবে না, চাক্ষুষ বাদ দিয়ে দিলাম। তার সৌজন্যতা ভুলতে পারবো না, সৌজন্যের পরে তা যুক্ত করাটা ভুল, শুধু সৌজন্য হবে। দৈন্যতা দীনতা মাত্রই বুঝাইছি, দৈন্যতা হয় না, শুধু দীনতা হয়। তুমি যখন দৈন্যতা বলো ভুল হবে, এটা হবে দীনতা অথবা হবে দৈন্য, দৈন্য হবে অথবা হবে দীনতা, লিখে দিয়ে আসছি কিছুক্ষণ আগেই। এরপরে হলো সকল বন্যার্থদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, সকল আর বন্যার্থ, দেখো এটাও বহুবচন, বন্যার্থদের এটাও বহুবচন, একটা নিবা, এই যে নিচে ঠিক করে দিছি। সকল বিদেশি, দেখো বিদেশি অতিথিদের সুস্বাগত, সুস্বাগত হয় না, শুধু স্বাগত হয়। যেসব ছাত্রীরা এখানে উপস্থিত তারা সবাই ঢাকাবাসী। এখন দেখো যেসব আবার ছাত্রীরা, যেসব বহুবচন, ছাত্রীরা বহুবচন, তাহলে তুমি যে কোনো একটা নিবা। অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়, অনাবশ্যকীয় শব্দটাই ভুল, অনাবশ্যক হবে। ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়, দেখো যেটা আয়ত্ত সেটাই অধীন, আয়ত্ত শব্দের অর্থ যেটা, অধীন শব্দের অর্থ সেটা, তুমি একটা নিবা। তাহলে এখানে কি নিবা? ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়, ব্যাপারটা আয়ত্ত নয় বা অধীন নয়। তৎকালীন সময় সরকারের ভূমিকা সমালোচিত হয়, তৎকালীন সময়, দেখো এখানে কাল, এখানেও কাল, সময় মানেও কাল, কাল মানেও কাল, তাহলে দুইটা নিবা না একটা নিবা? তুমি একটা নিবা, তুমি বলবা তৎকালীন সরকারের ভূমিকা সমালোচিত হয়, তৎকালীন, আর সময় বলার দরকার নেই। ওই যে বললাম এসি চলাকালীন সময়ে দরজা বন্ধ রাখুন, চলাকালীন আবার সময়, কালীনও সময়, সময়ও সময়, একটা নিবা। সপ্তাহব্যাপী কলেজে বিজ্ঞান মেলা শুরু হয়েছে। এখন সপ্তাহব্যাপীটা যাবে পরে, কলেজটা আসবে আগে, কারণ কলেজ এখানে সাবজেক্ট। তাহলে কলেজের সপ্তাহব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ডালিম ফুলের রক্তিমতা, চোখে পড়ার মতো, রক্তিমতা শব্দটা হয় না, এটা হবে রক্তিমা। রক্তিমা মানে হচ্ছে এত বেশি লাল, অনেক বেশি লাল, এটাকে রক্তিমা বলা হয়, নট রক্তিমতা। এরপরে বাক্যে সাধারণত তিন রকমের ভুল হয়, সাধু চরিত্রের ভুল, যেটাকে আমরা বলি হচ্ছে গুরুচণ্ডালী। যেমন তাহারা এসেছে, এটা ভুল না, তুমি বলবা তারা এসেছে অথবা তাহারা আসিয়াছে। তারপরে বাহুল্যজনিত, আমরা এতক্ষণ ধরে দেখে আসছি বাক্যে বাহুল্যজনিত ভুল মানে কি? প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার। যেমন কেউ যদি বলে যে সকল ছাত্র ছাত্রীরা উপস্থিত, এটা ভুল। এখানে সকল বহুবচন, রা বহুবচন, একটা নিতে হবে, হয় সকল ছাত্রছাত্রী অথবা ছাত্রছাত্রীরা উপস্থিত। এরপরে বানান ঘুরিতে ভুল, যে কোনো বানান ভুল করলে বাক্য ভুল হয়ে যাবে, যে কোনো বানান। তবে একটা উদাহরণ দিয়ে এখানে বোঝানো সম্ভব না। কেমন যদি কেউ বলে যে রোগীটি মুমূর্ষু অবস্থায় আছে, এই যে মুমূর্ষু বানান ভুল, বাক্য ভুল, তাহলে মুমূর্ষু ঠিক করে দিলে বাক্য ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে আসো, আমরা বাহুল্যজনিত কিছু ভুল এখানে আলাদা আলাদা করে দেখাইছি। সকল শিক্ষক, এটা কেন ভুল? অশ্রুজল কেবলমাত্র আকণ্ঠ পর্যন্ত, আমি ভাইয়া সবগুলো আলোচনা করে দিয়ে আসছি। বাহুল্য মানে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার। আরক্তিম হয় না, শুধু রক্তিম হয় বা আরক্ত হয়। বমাল সহ হয় না, বমাল মানেই হচ্ছে মাল সহ। ফার্সি উপসর্গ আছে না, মনে আছে? এই যে 19 যে ফার্সি উপসর্গগুলো পড়ছো, আরবিগুলো পড়ছো। ফার্সি দেশের বর বলেছে ফি বছর বদনিমের দরকার কমবে না। এই যে ব, শুধু ব একটা ফার্সি উপসর্গ, ব মানে সাথে। তো চোরটা চুরি করার পরে বমাল ধরা পড়েছে, বমাল মানে মাল সহ ধরা পড়ছে। তো বমাল সহ বলার কোনো সুযোগ নাই, বমাল বললেই বোঝা যায় মাল সহ। এরপরে সময়কাল, যেটা সময় সেটা কাল, একটা নিতে হয়, হয় সময় নয় কাল। সুস্বাগত হয় না, শুধু স্বাগত হয়। এখানে আমরা কিছু বোর্ড প্রশ্ন দিছিলাম এবং তোমাদেরকে দেখাইছিলাম বোর্ড প্রশ্নগুলো কিভাবে সলভ করা লাগে। ওকে, তো আমরা একদম শেষ প্রান্তে আসছি।
দেখো তো এগুলো দেখলে সাহস আসে না? তোমার কথা প্রমাণ হয়নি, প্রমাণ হয়নি হবে না, প্রমাণিত হয়নি। উপরোক্ত কথা বাক্যটি শুদ্ধ নয়, উপরোক্ত কথাটা ভুল, হয় উপরিউক্ত হবে না হয় উপরযুক্ত হবে, এই শব্দটাই ভুল। সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন, দেখো সকল বহুবচন, সদস্যগণ বহুবচন, তাহলে হয় সকল না হয় গণ, যে কোনো একটা নিবা। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, বিদেহী কথাটা ভুল, কথাটা হলো বিদেহ। এরপরে আমরা তার বিদেহত। এরপরে দেখো আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। দেখো চাক্ষুষ মানে চোখের সামনে, প্রত্যক্ষ মানে চোখের সামনে, দুইটা নিতে হয় না, নিতে হয় একটা, তাহলে এই দুটোই ভুল, নিব না আমরা। আমরা বলবো আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি মানে চোখের সামনে দেখেছি। সব পাখিরা উড়ে গেল, সব বহুবচন, পাখিরা রা বহুবচন, দুইটা নেওয়া যাবে না, বাহুল্যজনিত ভুল হবে, যে কোনো একটা নিতে হবে, হয় বলবা সব পাখি না হয় পাখিরা উড়ে গেল। এগুলো বোর্ডে আসা প্রশ্ন। কেমন মনে হচ্ছে দেখো তো, পারবা কি পারবা না এখন বলো। শুরুর দিকে তোমরা বলতেছিলা যে ভাইয়া জীবনও দেখি নাই, নতুন, কঠিন লাগতেছে, পারবো কিনা। এখন কি মনে হচ্ছে একটু বোর্ড প্রশ্নগুলো দেখার পরে? অনুভূতি জানাও তো, পারবা, সম্ভব কিনা বলো। এখানে কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন, কীর্তিবাস এই নামে কেউ নাই। যিনি বাংলা রামায়ণ অনুবাদ করেছেন তার নাম কৃত্তিবাস ওঝা। রামায়ণের মূল যিনি রাইটার তার নাম বাল্মীকি মুনি, উনি লিখেছেন সংস্কৃত ভাষায়, এটাকে বাংলাতে অনেকে অনুবাদ করছে, তার মধ্যে একজনের নাম কৃত্তিবাস ওঝা। সো কীর্তিবাস কথাটা ভুল, কৃত্তিবাস হয়। আপনি সবান্ধবে আমন্ত্রিত হয় না, সবান্ধব, সবান্ধব মানে হচ্ছে বান্ধব সহ, বান্ধব সহ, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, সবান্ধব। তো সবান্ধবের পরে বে বলতে হয় না। অবশ্যই পারবো, পসিবল, ইনশাল্লাহ পারবো, মেবি পারবো, পারবো ইনশাল্লাহ পারবো। তাহলে তোমাদের মধ্যে কিছুটা সাহসের সঞ্চার হয়েছে আশা করি। এটা তো ট্রেলার দেখলা, বাকি জিনিস তো পরে। আমি তোমাদের শুরুতেই বলছি এই টপিকটার ডেপথ অনেক বেশি, এই টপিকটার মধ্যে আলোচনা করার সুযোগ অনেক বেশি। আজকে তোমাদের সাথে এটাকে পরিচয় করায় দেব, কিভাবে প্রশ্ন আসে এগুলো বুঝাই দেব। শেষ উপদেশ যেটা থাকবে সেটা হলো এসএসসির তুলনায় এইচএসসির সিলেবাস বাংলার ক্ষেত্রে বলো, ইংলিশে বলো, আইসিটি বলো, ফিজিক্স বলো আর কেমিস্ট্রি বলো, সবকিছুতেই অনেক বেশি উপরে। তোমরা মনে হয় শেষ কথা অনেকে শুনতে পারো নাই, এটাই ভাইয়া বলছিলাম আবার, যে মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা একটু হাই হয়, যথেষ্ট উপরে থাকে। বয়সের আগের তুলনায় পরের বছরের সিলেবাস একটু বেশি থাকে, এটা আমরা জানি, এটাই বলছিলাম তোমাদেরকে ভাইয়া। কিন্তু সেই কম্পারিজনে তুমি যদি যাও, এসএসসি থেকে এইচএসসির যে সিলেবাস এটা অনেক বেশি উপরে। সব থেকে বড় ব্যাপার, ব্যাকরণের মতো একটা ডেঞ্জারাস জিনিস, এখানে এমসিকিউ লেখার কোনো চান্স নাই, তোমাকে ন্যারেটিভ আকারে লিখে দিয়ে আসতে হবে, বর্ণনামূলকভাবে উত্তর করা লাগবে, শুরুতে ভাইয়া তোমাদের দেখাইছি। তো সব বিবেচনা করলে এটা একটু গভীরে গিয়ে বেশি পড়া লাগে, সময় পাওয়া যায় কম, এজন্য আগে থেকে শুরু করাটা ভালো, তুমি আগায় থাকবা। আর আমরা কিছুক্ষণের মধ্যে ইংরেজি শুরু করব বলছিলাম, ভাইয়া তোমাদের সাথে শুরু করবেন। আমরা 5 থেকে 6 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিব, এই ব্রেকটার পরেই আমরা ইংরেজি শুরু করব। কথা বুঝতে পারছো? এটা ছিল কথা। তো ভালো থাকবো সবাই, তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।